আসসালামু আলাইকুম। সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের নিয়মিত আয়োজন, এক্সিস ডেন্টাল স্কুলের নিয়মিত আয়োজন। এর আগের সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের ক্লাসে আমাদের শ্রদ্ধেয় ডক্টর সালাউদ্দিন আল আজাদ স্যার, উনি কাস্টিং এবং টার্মিনোলজি নিয়ে পড়িয়েছেন। আজকে আমি সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি টপিক, ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে, ইমপ্রেশন ম্যাটেরিয়ালকে সহজবোধ্যভাবে তুলে ধরার জন্য আসলে আমি এখানে এসেছি। আসলে ফার্স্ট ইয়ারের অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় আসলে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস একটুই রসকসবিহীন। ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমাদের অতীব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ইমপ্রেশন ম্যাটেরিয়ালের আসলে আমরা লেকচারে চলে যাই। ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে কথা বলার আগে আসলে আমরা ইমপ্রেশন সম্পর্কে একটু জানি। ইমপ্রেশন ইজ দ্য নেগেটিভ ইমপ্রিন্ট অফ এ টুথ অ্যান্ড সারাউন্ডিং ওরাল টিস্যুস। সাধারণত নেগেটিভ ইমপ্রিন্ট যেটা, সেটাকে আমরা ইমপ্রেশন বলি। আমি যখন লং টার্ম প্রসিডিওর করি, আমরা যখন একটা পেশেন্টের লং টার্ম প্রসিডিওর করব, যখন প্রস্তরন্ত্রিক কোনো ডিভাইস বা একটা পেশেন্টের যখন ক্রাউন ব্রিজ অন্য কোনো ডিভাইস লাগানো হয়, তখন চাইলে আসলে দীর্ঘদিন ধরে বা লং টাইম একটা পেশেন্টের দিন ধরে কাজ করা সম্ভব হয় না। তখন আমি চাইলে পেশেন্টের একটি ডিভাইস, পেশেন্টের ইমপ্রেশন নিয়ে পেশেন্টের মুখের একটা ইমপ্রিন্ট আমি বাইরে তৈরি করি, সেখানের উপরে আমরা মডেল বানাই। তার উপরে আমরা যদি কাজ করি, তার জন্য আমাদের প্রাইমারি স্টেপটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। আবার ইমপ্রেশন নেওয়ার জন্য আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি, সেগুলোকে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়ালস বলি। ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাদের সচরাচর যেসব ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, আমাদের অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করা হয়, ইমপ্রেশন প্লাস্টার ইউজ করা হয়, জিঙ্কক্স অরিজিনাল পেস্ট ইউজ করা হয়। তো ইমপ্রেশন ম্যাটেরিয়াল যদি ক্লাসিফাই করি, প্রথমেই আমি ইমপ্রেশন ম্যাটেরিয়ালস যদি আমরা ক্লাসিফাই করি, আমরা যদি বেসড অন ইলাস্টিসিটির উপরে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসকে আমরা ক্লাসিফিকেশন করি, সেক্ষেত্রে আমি যদি ফিলিপসের বই অনুসারে আমি যদি ক্লাসিফাই করি, সেট বাই কেমিক্যাল রিয়াকশন যদি হয়, সেখানে যদি ইরিভার্সিবল ম্যাটেরিয়াল হয়, সেখানে আমাদের রিজিড ম্যাটেরিয়াল হবে হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার, জিঙ্কক্স অরিজিনাল পেস্ট। ঠিক তেমনি ইলাস্টিক ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এটাকে অ্যালজিনেট, পলিসালফাইড, পলিইথার, সিলিকনের মধ্যে আবার কন্ডেনসেশন সিলিকন, এডিশন সিলিকন। আর যদি সেট বাই টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে রিভার্সিবলের যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো আমাদের রয়েছে, সেখানে রিজিড ম্যাটেরিয়াল রয়েছে আমাদের ইমপ্রেশন কম্পাউন্ড ও ইমপ্রেশন ওয়াক্স, আর ইলাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে অ্যাগার। আবার যদি আমরা টিস্যু কম্প্রেশন এরিয়ার উপর বেস করে আমরা যদি ইমপ্রেশনকে ক্লাসিফাই করি, সেক্ষেত্রে আমরা মিউকোস্ট্যাটিক যদি আমরা ধরি, যে সেক্ষেত্রে আমরা অ্যালজিনেট ইউজ করতে পারি। আর মিউকো কম্প্রেসিভ হিসাব করলে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড। বেসড অন টাইপ অফ ইমপ্রেশন অ্যান্ড এরিয়া অফ ইউজের উপর বেসড করে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসকে আমরা যদি ক্লাসিফাই করি, সেক্ষেত্রে ডেনচুলাস অথবা পার্শিয়াল ডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে অ্যালজিনেট ইউজ করা যায়, সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে ইলাস্টোমার অথবা অ্যাগার। আর ইডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড, ইমপ্রেশন প্লাস্টার, এমনকি অ্যালজিনেটও ইউজ করা যায়। সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে আমরা জিঙ্কক্সের রিজিনাল যেটা ইমপ্রেশন পেস্ট হিসেবে রয়েছে, সেটা আমরা সাধারণত সচরাচর ইউজ করে থাকি। বেসড অন সেটিং মেকানিজমের উপর ডিপেন্ড করে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসকে ক্লাসিফিকেশন করি। সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল রিয়েকশনের উপর বেস করে ইমপ্রেশন ম্যাটেরিয়ালকে ইমপ্রেশন কম্পাউন্ড, অ্যাগার, ইমপ্রেশন ওয়াক্স, এটাকে আমি, আর কেমিক্যাল রিয়েকশনের উপর হচ্ছে জিঙ্কক্স অরিজিনাল পেস্ট, অ্যালজিনেট, প্লাস্টার অফ প্যারিস, ইলাস্টোমার। এখন ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের একটি মোটামুটি একটি ক্লাসিফিকেশন আমরা পেলাম। ইমপ্রেশন ম্যাটেরিয়ালসগুলো আমরা কোনোটা প্রাইমারি ইমপ্রেশন ক্ষেত্রে, কখনো ডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমরা ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করি, কোনোটা ইডেনচুলাস পেশেন্টের ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে ইউজ করি। আর সেক্ষেত্রে সব ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়াল সব ধরনের ইমপ্রেশন ট্রেতে আমরা ইউজ করি না।
ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো আমরা ইমপ্রেশন ট্রেতে আমরা যখন ইউজ করি, ইমপ্রেশন ট্রেগুলো আমরা অনেক ধরনের ইমপ্রেশন ট্রে আমরা ইউজ করি। সাধারণত প্রিলিমিনারিভাবে বা বেসিক্যালি যে ট্রেটা সবসময় সচরাচর ইউজ করা হয় সেটা হচ্ছে স্টক ট্রে, যেটা স্টেনলেস স্টিলের ট্রে। স্টক ট্রেকে আমরা যদি ক্লাসিফাই করি, স্টক ট্রেকে, স্টেনলেস স্টিল ট্রেকে, সেক্ষেত্রে যদি আপার জয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি সেটাকে আপার জ, আর লোয়ারের ক্ষেত্রে লোয়ার যে ট্রে ইউজ করি, লোয়ার স্টক ট্রে। আবার সেই স্টেনলেস স্টিল ট্রেগুলোকে আমরা কখনো পারফোরেটেড ট্রে হিসেবে কখনো ইউজ করি। সাধারণত ডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে আমরা যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো ইউজ করি, যে এলজিনেটের ক্ষেত্রে আমরা সবসময় পারফোরেটেড ট্রে ইউজ করে থাকি। সেই এলজিনেটের যদি যে এলজিনেট ছাড়া ইলাস্টোমার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই পারফোরেটেড ট্রেগুলো ইউজ করি। আর প্লেন ট্রে রয়েছে, প্লেন ট্রেতে আসলে কোনো পারফোরেশন থাকে না মেকানিক্যাল ইন্টারলকিংয়ের জন্য। সাধারণত ইডেনচুলাস পেশেন্টের যে প্রাইমারি ইমপ্রেশনগুলো আমরা নিয়ে থাকি, ইমপ্রেশন কম্পাউন্ডের যে ইমপ্রেশনটা আমরা নিয়ে থাকি, সেটা আমরা এই প্লেন ট্রেতে ইউজ করি। এছাড়া আমাদের আরও কিছু ট্রে রয়েছে, স্পেশাল রিমলক ট্রে। সাধারণত আমরা এগার ইমপ্রেশন যখন নিয়ে থাকি, এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা স্পেশাল রিমলক ট্রে ইউজ করি। এছাড়া আমাদের স্পেশাল কাস্টম মেড ট্রে বা ইন্ডিভিজুয়াল ট্রে, যেটা আমরা বলি, মানে স্পেশাল ট্রে। সাধারণত যে ট্রেগুলো আমরা পেয়ে থাকি, ট্রেগুলো আমরা স্টক ট্রে যেগুলো আমরা ইউজ করি, প্লেন ট্রে, পারফোরেটেড ট্রে বা সেকশনাল ট্রে। বাট কাস্টমাইজড ট্রে যেগুলো, স্পেশাল ট্রে যেগুলো, সেগুলো আসলে পেশেন্টের জয়ের উপর বেস করে, পেশেন্টের জয়ের জন্য করে আলাদাভাবে আলাদা ক্রাইটেরিয়াতে আমাদের যে ট্রেটা বানানো হয় সেটাকে আমরা স্পেশাল ট্রে বলি। সাধারণত আমরা ইডেনচুলাস পেশেন্টের ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে সেকেন্ডারি ইমপ্রেশন যখন আমরা ইউজ করি, সেকেন্ডারি ইমপ্রেশন যখন আমরা নেই, তখন আমরা আসলে এই স্পেশাল ট্রেটা ইউজ করি। সাধারণত প্রাইমারি ইমপ্রেশন যখন আমরা ডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেই, প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেকেন্ডারি ইমপ্রেশনের প্রয়োজন হয় না, প্রাইমারি ইমপ্রেশনই আমাদের হয়ে যায়। যখন ইডেনচুলাস পেশেন্টের আমাদের ইমপ্রেশন দরকার হয়, তখন আমাদের প্রাইমারি ইমপ্রেশনের পরে একটা সেকেন্ডারি ইমপ্রেশন বা যেটাকে ফাইনাল ইমপ্রেশন বলে, যে স্পেশাল একটা ট্রে দিয়ে যে ইমপ্রেশনটা আমরা নেই, সেক্ষেত্রে যে ট্রেটা আমরা ইউজ করি সেটাকে আমরা কাস্টমাইজ ট্রে বা ইন্ডিভিজুয়াল ট্রে বা স্পেশাল ট্রে আমরা বলি। এছাড়া আমাদের কপার ব্যান্ড ট্রে আছে, যেটা সিঙ্গেল টুথের জন্য আমরা ইউজ করি। সিঙ্গেল টুথের ইমপ্রেশনের জন্য যে ট্রেটা আমরা ইউজ করি সেটাকে আমরা কপার ব্যান্ড ট্রে বলি। এখন আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের, সাধারণত যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি, কমনলি যেসব ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, সাধারণত সবচেয়ে কমন মোর পপুলার যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস সাধারণত যেটা রয়েছে সেটা হচ্ছে এলজিনেট। এলজিনেট ইজ মোর পপুলার দ্যান অ্যাগার। কিছু ক্রাইটেরিয়ার জন্য, কিছু বৈশিষ্ট্যের জন্য আসলে এই এলজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা অনেক, প্রথমেই যেটা আমরা সবচেয়ে সাধারণত বলতে পারি যে এলজিনেটটা কেন মানে এত পপুলার বা কেন কমনলি ইউজ করা হয়, এটা লেস এক্সপেন্সিভ, ইজি টু ম্যানিপুলেট, এটাকে আমার পেশেন্টের জন্য কমফোর্টেবল, ভেরি গুড অর্ডার, ভেরি প্লেসেন্ট, পেশেন্ট অনেক কমফোর্টেবল ফিল করে এলজিনেট ইমপ্রেশন আমরা যখন আমরা ইউজ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার জন্য ডাজ নট রিকোয়ার এনি ইলাবোরেট ইকুইপমেন্ট। যেখানে আমরা এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের চেয়ে আমাদের এলজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা অনেক বেশি পপুলার। এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাও আমরা এর আগে প্রথম সাধারণত ইউজড যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা আসলে এগার ইমপ্রেশন ম্যাটেরিয়াল। বাট এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালে কিছু বেনিফিট রয়েছে। এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা অনেক গুড ইলাস্টিক প্রপার্টি থাকে, এটা লং ওয়ার্কিং টাইম পাওয়া যায়, নো মিক্সিং টেকনিকের কোনো দরকার হয় নাই, হাই অ্যাকুরেসি অ্যান্ড অ্যাকুরেট ডিটেলস দেয়। হ্যাঁ, বাট এটার যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সাধারণত আমাদের, যে কারণে আমরা সাধারণত এগারটা ইউজ করি না, এগারটার যে বেসিক্যালি মেইন যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ড এক্সপেন্সিভ ইকুইপমেন্ট রিকোয়ার্ড। মানে এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ম্যানিপুলেশনটা এতই কমপ্লিকেটেড, বা এটার জন্য আমাদের ইকুইপমেন্টটা যেমন এক্সপেন্সিভ তেমন অনেক ইলেবরেট একটা প্রসিজিওর। এর পাশাপাশি এগুলো ছাড়াও এটার টিয়ার রেজিস্ট্যান্স অনেক লো, ডাইমেনশনাল স্টেবিলিটি ভেরি লো, অনলি ওয়ান মডেল ক্যান ইউজ করা হয়। ও আচ্ছা, এগারের যে আরেকটা ইম্পর্টেন্ট ছিল অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা রিইউজেবল। হ্যাঁ, এগার আমরা আবার ইউজ করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমি ধরি, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা আসলে স্টেনলেস করা অনেকটা ইম্পসিবল। আর এটার আমি মাত্রই বললাম যে এটার এগারের ম্যানিপুলেশন প্রসিডিউরটা এতই কমপ্লিকেটেড
ইকুইপমেন্ট রিকোয়ার্ড হয় যে সাধারণত ম্যানিপুলেশনের প্রসিডিউর করার সময় আমাদের দুইটা স্টেপ মেনটেন করতে হয়। একটা হচ্ছে হাইড্রোকলোরাইড কন্ডিশনার ইউজ করতে হয় কখনো, আর যখন হাইড্রোকলোরাইড কন্ডিশনার আবার 3টা ধাপ মেনটেন করতে হয়। একটা হচ্ছে বয়েলিং সেকশন, স্টোরেজ সেকশন, আরেকটা হচ্ছে টেম্পারিং সেকশন। এরপরে আমাদের ওয়াটার কুল রিম লক ট্রে, একটা স্পেশাল ট্রে। সাধারণত নর্মাল কাস্টমাইজ ট্রেগুলো যেভাবে আমরা ইউজ করি সেইভাবে ট্রে না, একটা রিম লক ট্রে যেটার মধ্যে আমাদের ইনলেট থাকে, আউটলেট থাকে। এই ইনলেট আউটলেট দিয়ে আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট হওয়ার, ওয়াটার পাস হওয়ার যে প্রসেস থাকে, এই স্পেশাল যে ট্রেটা এটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার কুলড রিম লক ট্রে। তো এই এত কিছু ম্যানিপুলেশন প্রসিডিউর মেনটেন করে আমাদের আসলে এগারটা ইউজ করতে হয়। তো যার কারণে এগারের চেয়ে বর্তমানে এলজি নেটটা অনেক বেশি পপুলার। এলজি নেট অনেক বেশি এলজি নেট প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল। সাধারণত প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা যখন ইউজ করি, এই প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা পেশেন্টের প্রথমে যে স্টক ট্রে দিয়ে আমি প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা নেই। আর শুধুমাত্র এই ক্ষেত্রে ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে সেই প্রাইমারি ইমপ্রেশন, যেহেতু ইডেনচুলাস পেশেন্ট এক একটা পেশেন্টের জয়ের স্ট্রাকচার বা জয়ের এক এক রকম, এটা আসলে আমাদের কাস্টমার ট্রেগুলো দিয়ে হয় না। আমরা যেভাবে ট্রেগুলো পাই সেটা দিয়ে হয় না। আমরা এই পেশেন্টের জয় অনুযায়ী, জয়ের মাপ অনুযায়ী আমরা যে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে যে ইমপ্রেশনটা নেই, সেই ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে আমরা তার সাথে এটাকে আমরা সেই জয়ের মাপ অনুযায়ী আমরা যে পরবর্তী যে ইমপ্রেশন ট্রেটা বানাই সেটাকে আমরা বলি হচ্ছে আমরা সেকেন্ডারি ট্রে বা স্পেশাল ট্রে বা কাস্টমাইজ ট্রে। সেই ট্রে দিয়ে আমরা সেকেন্ডারি ইমপ্রেশন নেই। আর সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাও হচ্ছে আমাদের জিঙ্কক্স অরিজিনাল পেস্ট অথবা ইলাস্টোমার দিয়ে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ছিলাম এলজি নেটে যে কারণে অনেক বেশি পপুলার, বা যে কারণে আমাদের কিছু ক্রাইটেরিয়া মানে ইজি টু ম্যানিপুলেট। আচ্ছা, ইমপ্রেশন স্টেরিলাইজের ব্যাপারটা আমি সামনে আসছি। আচ্ছা, ইজি টু ম্যানিপুলেট, আর এটা হচ্ছে কমফোর্টেবল ফর দ্য পেশেন্ট, রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, ডাজ নট রিকোয়ার ইলেবোরেট ইকুইপমেন্ট। এর জন্য আমাদের আসলে অত ইলেবোরেট ইকুইপমেন্টের দরকার হয় না। আর এখন এলজি নেটের আমাদের যে টাইপসগুলো দরকার, সাধারণত দুই টাইপের আমরা পাই। একটা হচ্ছে ফার্স্ট সেট, আর একটা হচ্ছে নর্মাল সেট। ফার্স্টে যেগুলো আমাদের ফার্স্ট সেট হয়ে যায়, র্যাপিডলি সেট হয়, সেগুলো সাধারণত আমাদের মিক্সিং টাইম হচ্ছে 45 সেকেন্ড, আর এটার ওয়ার্কিং টাইম হচ্ছে 1.25 মিনিট, আর সেটিং টাইম হচ্ছে 1 to 2 মিনিটস। আর নর্মাল সেটিং যে এলজি নেটগুলো রয়েছে সেগুলোর হচ্ছে আমাদের মিক্সিং টাইম 60 সেকেন্ড, ওয়ার্কিং টাইম হচ্ছে 2 মিনিটস, অ্যান্ড হচ্ছে আমাদের সেটিং টাইম হচ্ছে 2 to 4.5 মিনিটস। এলজি নেটটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে হাইড্রোকলোরাইড, বিকজ দ্য পার্টিকেলস অফ জেলাটিনাস স্টেট ইন ওয়াটার। এটা জেলাটিনাস যে স্টেটটা হয়, যেটা হচ্ছে আমাদের হাইড্রোর সাথে মানে ওয়াটার স্টেটে, এটা আমাদের জেলাটিনাস কলাইডাল স্টেটে থাকে, যে কারণে আমরা হাইড্রোকলোরাইড বলি। আর ইরিভার্সিবল বলা হয় বিকজ যখন এটা একবার জেল ফর্মে হয়ে যায়, এটাকে আমি আমার রিভার্স করে আমি আমার আবার ফর্মেশনে নিয়ে আসতে পারি না, জন্য এটাকে বলা হয় ইরিভার্সিবল। সাধারণত অ্যালজিনেটে আমাদের থাকে হচ্ছে পটাশিয়াম অ্যালজিনেট, ক্যালসিয়াম সালফেট, ট্রাইসোডিয়াম ফসফেট থাকে, এছাড়া ডাইমেটাসিয়াস আর্থ থাকে, জিঙ্ক অক্সাইড থাকে, আর হচ্ছে পটাশিয়াম টাইটেনিয়াম ফ্লোরাইড থাকে। নর্মালি অ্যালজিনেট যখন রিয়াকশন করে, অ্যালজিনেটের সাধারণত দুইটা ফেজ থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল ফেজ, আর একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ফেজ, যেটা সেই ফেজটা হচ্ছে সাধারণত সলিউশন ফেজ। এই ফেজটায় আমাদের ম্যাটেরিয়ালটা একটা সেমি লিকুইড ফর্মেশনে যায়। এই ফিজিক্যাল ফেজটা অ্যালজিনেটটা যখন আমি পাউডার আর লিকুইডে যখন আমি মিশ্রণ যায়, যখন আমাদের রিয়াকশন করে, তখন ফার্স্ট স্টেজে সলিউশন যায়, প্রথমে একটা সেমি লিকুইড ফর্মে যায়। সেকেন্ড ফেজ যেটা, এটা হচ্ছে জেল ফর্ম, জেলাটিনাস ফর্ম। এটা হচ্ছে এই ম্যাটেরিয়ালটা সেমি সলিড ফর্মেশনে যায়, অনেকটা দেখতে জেলাটিন ফর্মেশন, একটা জেলের মতো লাগে হয়। যখন আমাদের ইমপ্রেশনটা পুরোপুরি মিক্সিং হয়, পাউডার লিকুইড যখন আমি পুরোপুরি মিক্স করার পরে আমি যখন এটাকে আমাদের যখন ফর্মেশনটা যখন কনসিস্টেন্সি দেখি, অনেকটা জেলাটিনাস অ্যাজ লাইক জেলির মতো লাগে। তো এটা আমাদের দুইটা ফিজিক্যাল ফেজে যখন আমাদের যায়, সেটা হচ্ছে আমাদের সেমি লিকুইড ফেজ বা সেমি লিকুইড ফর্ম, আর জেলাটিনাস ফর্ম যেটা, সেটা হচ্ছে আমাদের সেমি সলিড ফর্মে যায়। আর সাধারণত
অ্যালজিনেট যেগুলো আমাদের অ্যালজিনেটের যে অ্যাপ্লিকেশন বা অ্যালজিনেটের যে ইউজ, অ্যালজিনেট বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ করা যে কারণে আমরা ইউজ করি, যেখানে আসলে আমাদের আন্ডারকাট এরিয়াগুলো ফাইন একটা অ্যাকুরেসি দরকার, একটা ফাইন ডিটেলস দরকার। আন্ডারকাট এরিয়ার ইমপ্রেশনের জন্য সাধারণত আমরা অ্যালজিনেটটা বেশি ইউজ করি। অ্যালজিনেটটা আমাদের পারফেক্ট ইউজ করা হয়। আর এক্সেসিভ ফ্লো অফ স্যালাইভা যেখানে থাকে, ইন মাউথ উইথ এক্সেসিভ ফ্লো অফ স্যালাইভা, সেক্ষেত্রে আমরা অ্যালজিনেটটা ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে প্রাইমারি ইমপ্রেশন, প্রিলিমিনারি ইমপ্রেশন যেটা কমপ্লিট ডেঞ্চারের ইডেনচুলাস পেশেন্ট, সেক্ষেত্রে আমরা অ্যালজিনেট ইউজ করতে পারি। ফর অর্থনৈতিক অ্যান্ড স্টাডি মডেলসের বানানোর জন্য যে ইমপ্রেশন নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা অ্যালজিনেট ইউজ করতে পারি। অ্যালজিনেটের যে আমাদের ম্যানিপুলেশনটা, অ্যালজিনেট আমরা কীভাবে ম্যানিপুলেট করি, সাধারণত ম্যানুফ্যাকচার্স যে রিগার্ডিং যে ইয়াটা থাকে, পাউডার আর লিকুইডের যে রেশিওটা থাকে, সেভাবে আমরা মেনটেন করি অ্যালজিনেটের যে আমাদের ম্যানিপুলেশন। এছাড়া সাধারণত অন মেজার ওয়াটারের সাথে সাধারণত আমরা 2 স্মুচ পাউডার করে নেই। প্রথমে আসলে আমি বয়েলটা, রাবার বোলটা, যে ওয়াটারটা ক্লিন একটা ড্রাই বয়েল নিব, সেটাকে আমি ওয়াটার নিব, সেটার মধ্যে ওয়াটার দিয়ে দেন আমি এটার সাথে পাউডারটা শিফট করব। এবং আমি অবশ্যই খেয়াল করবো যেন পাউডার পার্টিকেলসগুলো মানে কমপ্লিটলি সেট, কমপ্লিটলি যেন ওয়েট হয়, হ্যাঁ, উইদিন দ্য ওয়াটার। যদি আমাদের এই প্রসিডিউরটা রিভার্স হয়, যদি আমি আগে ওয়াটার না দিয়ে আগে পাউডার দিই দেন ওয়াটার হয়, দেন এটা আসলে সেটিংটা খুব ফাস্ট হয়ে যাবে, খুব র্যাপিডলি সেট হয়ে যায়। রিয়াকশন উইল স্টার্ট ভেরি আর্লি অ্যান্ড সাম পার্টিকেল সেটিংস ফাস্টার দ্যান আদার্স। সো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লিন রাবার বলে বা ক্লিন ওয়াটারে ক্লিন পানি নিব। পানি নেওয়ার পরে আমি পরিমাণ মতো আমার যে গাইডলাইন অনুযায়ী আমি পাউডার পার্টিকেলস অ্যাড করব। এরপরে আমি অ্যালজিনেটটাকে যখন আমি রাবার বলে মিক্স করি, সাধারণত আমরা ফিগার 8 মোশনে অ্যালজিনেটটাকে মিক্স করি। একটা স্টিফ স্প্যাচুলা দিয়ে আমরা অ্যালজিনেটটাকে ফিগার 8 মোশনে মিক্স করি। আর অ্যালজিনেট ম্যাশটাকে যখন আমি অ্যালজিনেটের স্প্যাচুলাটাকে সুইপ করি, অ্যালজিনেট ম্যাশটাকে অ্যাগেন্স্ট দ্য সাইডস অফ দ্য বোল, আমি রাবার বোলের যে অ্যাগেন্স্ট দ্য সাইড যে সাইডটা থাকে, আমি যখন স্প্যাচুলাটাকে যখন সুইপ করবো, তুলে নেবো, তখন আমি অ্যাগেন্স্ট দ্য সাইড অফ দ্য, এছাড়া যদি আমি সাইড অফ দ্য বোল ছাড়া সুইপ করতে যাই, তখন আমাদের একটা এয়ার এন্ট্রাপমেন্টের একটা চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমি স্প্যাচুলাটাকে সুইপ করব তখন অ্যাগেন্স্ট দ্য সাইড অফ দ্য বোল। আর আমরা যখন স্প্যাচুলাটাকে পাউডার লিকুইডটা যখন মিক্স করব, তখন সাধারণত আমরা ভিগারাস মোশনে অথবা ফিগার 8 মোশনে আমি অ্যালজিনেটটাকে মিক্স করব। এরপরে অ্যালজিনেট যখন আমি ইমপ্রেশন ট্রেতে লোড করবো, অ্যালজিনেটটাকে যেভাবে ইমপ্রেশন ট্রেতে লোড করবো, সাধারণত সারফেসটা অ্যালজিনেট ইমপ্রেশনটা যখন আমার অ্যালজিনেট যখন আমি পারফোরেটেড ট্রে, যখন সেটা আপার ট্রে হোক বা লোয়ার ট্রেতে হোক, যখন আমি ট্রেতে লোড করি, ট্রের উপরের সারফেসটা সাধারণত আমরা স্মুথ করে নিই বাই দ্য ইউজ অফ ফিঙ্গার উইথ দ্য হেল্প অফ ময়েশ্চার। সাধারণত আমি আঙুলটাকে পানির মধ্যে নিয়ে একটু ময়েশ্চার ফিট করে তার উপর দিয়ে আমি আসলে উপরের সারফেসটাকে আমি একটু ময়েশ্চার করে দিই ফিঙ্গারের মাধ্যমে। দেন আমি এটাকে মিক্সিং টাইম, সেটিং টাইম আগেও বলেছি, আমি আবার বলছি। দেন আমি এটাকে যখন আমার ট্রেটা লোড হয়ে যায়, ট্রের উপরে আমার ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা যখন আমি লোড করে ফেললাম, আমি চাইলে আঙ্গুল দিয়ে পানির সাহায্যে আমি এটাকে ময়শ্চারাইজ করে ফেললাম। আর সাধারণত অ্যালজিনেটের দুটো টাইপ থাকে, একটা হচ্ছে ফার্স্ট সেট আর একটা হচ্ছে নর্মাল সেট। ফার্স্ট সেটের মিক্সিং টাইম হচ্ছে আমাদের 45 সেকেন্ড, আর মিক্সিং টাইম হচ্ছে ওয়ার্কিং টাইম হচ্ছে 1.25 মিনিট, আর সেটিং টাইম হচ্ছে 1 to 2 মিনিট। নর্মাল সেটিং যেটা, সেটার মিক্সিং টাইম হচ্ছে 60 সেকেন্ড, ওয়ার্কিং টাইম হচ্ছে 2 মিনিটস, আর সেটিং টাইম হচ্ছে 2 to 4.5 মিনিটস। না অ্যালজিনেটার যখন আমি অ্যালজিনেট পাউডার আর ওয়াটার মিক্স করি, তখন আসলে সাধারণত আমরা সবার প্রথমে আসলে ওয়াটার দিই। আমি মাত্রই বলেছি ওয়াটার না দিয়ে যদি আমি পাউডার দিয়ে ওয়াটার মিক্স করি, তাহলে আসলে আমাদের রিভার্স হয়, মিক্সিংটা খুব র্যাপিডলি সেট হয়ে যায়। The surface of the alginate in the tray may be smoothed out by the moisturizing in the finger with water. ট্রেটাকে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে লোড করার পরে আমি যখন এটা পেশেন্টের মুখে এটাকে প্লেস করব, আমি যখন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে আমি প্লেস করব, সাধারণত আমি একটা জিনিস খেয়াল রাখবো
যে যদি আপার ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে আমি ইমপ্রেশনটা দেই, স্যালাইভাটা শুড ওয়াইপড আউট, স্যালাইটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে ফ্রম দ্য প্যালাটাল রিজন। আর অনেক সময় ভমিটিং টেন্ডেন্সিকে প্রিভেন্ট করার জন্য আমি চাইলে পোস্ট্রে টিথগুলোর দিকে আগে ইমপ্রেশন ট্রেটা ইউজ করতে পারি। ইমপ্রেশন ট্রেটা যখন আমি ইমপ্রেশন ট্রেটাকে রিমুভ করব, ইমপ্রেশন ট্রেটাকে যখন রিমুভাল করব, আমি পেরিফেরাল এরিয়াতে আমি ফিঙ্গার দিয়ে চেক করে দেখব, পেরিফেরাল এরিয়াটা ফ্রি করে দিব। তারপর আমি সাডেন জারকে আমাদের ইমপ্রেশন ট্রেটা আমাদের পেশেন্টের মুখ থেকে বের করে নিয়ে আসতে হবে। যখন আমি আফটার রিমুভাল অফ দ্য ইমপ্রেশন ট্রে ফ্রম দ্য পেশেন্টস মাউথ, আমি ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে ওয়াশ আউট করে ফেলবো ক্লিন ওয়াটারে, এবং সাথে সাথে চেষ্টা করব যে আমি এটাকে কাস্টিং করে ফেলতে। কাস্ট শুড বি পোর্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার এটাকে কাস্ট করে নেওয়া উচিত। কারণ ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে যদি আমি অ্যালজিনেটেড ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে আমি যদি প্রিজার্ভ করতে চাই, বা আমি এটাকে যদি ওপেন স্পেসে রেখে দেই, সবচেয়ে বেটার হয় হচ্ছে কাস্ট শুড বি পোর্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কাস্ট করে ফেলতে পারি। আর সাধারণত সব অ্যালজিনেটেড ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে যদি আমি আর পেশেন্টকে যখন ইমপ্রেশন নিব পেশেন্টকে, তবে পেশেন্টের সুবিধার জন্য আমি পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। পেশেন্টকে আমি বলতে পারি যে ম্যাটেরিয়াল উইল বি কোল্ড, ইট শুড বি ভেরি প্লেজেন্ট টু ইউ, ইটস ভেরি কমফোর্টেবল, প্লেজেন্ট টু অর্ডার। আর পেশেন্টকে বলতে পারি আপনি ব্রিথ করেন ডিপলি থ্রু ইউর নোজ, যাতে রিল্যাক্স ফিল করতে পারে, মোর কমফোর্টেবল ফিল করতে পারে। আর যদি পেশেন্ট আপনার সাথে কোনো কমিউনিকেট করতে চায়, তোমাদের সাথে কমিউনিকেট করতে, সেক্ষেত্রে পেশেন্টকে আমি অবশ্যই ইনস্ট্রাকশন দিব আপনি হাত দ্বারা কমিউনিকেশন করতে পারেন। সেক্ষেত্রে পেশেন্টকে আমি যদি ইনস্ট্রাকশন দিই ইমপ্রেশন ম্যাটেরিয়ালের আগে, সেক্ষেত্রে 3টা ইনস্ট্রাকশন দিতে পারি। যে ম্যাটেরিয়াল সম্পর্কে তারা একটা ধারণা দিতে পারে যে ম্যাটেরিয়ালটা ভেরি প্লেসেন্ট, ইটস ভেরি কোল্ড, ইটস নট হার্মফুল ফর ইউ, ব্রিথ ডিপলি থ্রু ইউর নোজ টু হেল্প ইউ রিল্যাক্স অ্যান্ড বি মোর কমফোর্টেবল। আর পেশেন্টের হ্যান্ড সিগন্যাল ইউজ করতে বলতে পারি পেশেন্টের সাথে কমিউনিকেশনে যদি দরকার হয়। আমি অ্যালজিনেট ইমপ্রেশনটা মিক্স করার পরে আমি ট্রেতে লোড করার পরে আমি পেশেন্টের জয়ে দিলাম, পেশেন্টের মুখে দিলাম। জয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ইমপ্রেশনটাকে রিমুভ করে ফেললাম। এখন আমি অ্যালজিনেট ইমপ্রেশনটা অ্যাকুরেট আসছে কিনা, অ্যালজিনেট ইমপ্রেশনটা ভালো আসলো কিনা, সেটা আমি কীভাবে চেক করতে পারি, কীভাবে দেখতে পারি যে আমার ইমপ্রেশনটা কেমন হলো। দ্য ইমপ্রেশন ইজ, যদি আমি এটা খেয়াল করি যে ইমপ্রেশন ইজ ফ্রি ফ্রম টিয়ার্স অর ভয়েডস, কোনো ধরনের ভয়েডস বা টিয়ার ছাড়া ইমপ্রেশনটা আমাদের সুন্দর থাকে, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আমার একটা খুব সুন্দর একটা ফাইন অ্যাকুরেট ডিটেলসের ইমপ্রেশন আমরা পেয়েছি অ্যালজিনেট দিয়ে। আবার দেয়ার ইজ শার্প অ্যানাটমিক্যাল ডিটেলস অফ অল টিথ অ্যান্ড সফট টিস্যুস। আমাদের ইমপ্রেশন ছিল হচ্ছে নেগেটিভ ইমপ্রিন্ট অফ দ্য স্ট্যান্ডিং টিথ অ্যান্ড সারাউন্ডিং ওরাল টিস্যুস। শুধু টিথ না, টিথের সারাউন্ডিং যে আমাদের স্ট্রাকচারগুলো, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো, সেগুলোরও একটা ভালো অ্যানাটমিক্যাল ডিটেলস পাওয়ার জন্য কিন্তু আমরা ইমপ্রেশন নেই। যদি আমরা একটা শার্প অ্যানাটমিক্যাল ডিটেলস পাই, যদি একটা শার্প অ্যানাটমিক্যাল ডিটেলস আমি ইমপ্রেশনটা লক্ষ্য করতে পারি, আমি প্রথমেই বলেছিলাম যে ইমপ্রেশন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইমপ্রেশনটা নেগেটিভ ইমপ্রিন্ট। মানে আমি পেশেন্টের মুখে চাইলেই সবসময় কাজ করতে পারবো না। একটা যখন লেন্দি প্রসিডিউর, একটা প্রস্থেটিক ডিভাইস বা একটা যখন ক্রাউন বানাবো, ব্রিজ করব, কাস্টিং প্রসিডিউরটা অনেক লম্বা একটা প্রসিডিউর। আমাদের সালাউদ্দিন আজাদ স্যার কাস্টিংয়ের ক্লাস নিয়েছেন, উনি তখন বলেছেন, তখন চাইলে আমি পেশেন্টের মুখের মধ্যে কাস্টিংয়ের পুরোটা প্রক্রিয়া আমি কমপ্লিট করতে পারবো না। কাস্টিং ডিভাইসটা কমপ্লিট করার জন্য আমাকে পেশেন্টের টুথের স্ট্রাকচারের মতো, পেশেন্টের মুখের মতো, পেশেন্টের টুথের মতো আমাদের একটি মডেল দরকার। আর এই মডেলটির জন্য আমাদের বেসিক যে দরকার, যে জিনিসটি সবচেয়ে প্রাইমারি আমাদের যে জিনিসটি দরকার, সেটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। একটি গুড ইমপ্রেশন যদি আমি পাই, একটি অ্যাকুরেট ইমপ্রেশন পাই, পারফেক্ট ইমপ্রেশন পাই, তাহলে আমার সেই পারফেক্ট ইমপ্রেশনের পরে আমি একটা ভালো মডেল, পারফেক্ট মডেল, পেশেন্টের অ্যাজ লাইক পেশেন্ট, এরকম একটা আমি মডেল পেতে পারি। তার উপরে আমি চাইলে খুব সুন্দরভাবে কাজ করতে পারি। তার জন্য ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর very good important to ensure a very good impression, you need to impression material is very good. Impression material আমি যদি অ্যালজিনেটটা এই কারণে প্রথমেই বলা, অ্যালজিনেটটা হচ্ছে সবচেয়ে কমন। আমাদের প্রাইমারি ইমপ্রেশনগুলো নেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে কমন ইমপ্রেশন ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের অ্যালজিনেট অনেক কারণেই আমাদের কমন। অন্যান্য অ্যালজিনেটটা অনেক চিপ, লেস এক্সপেন্সিভ। অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা আমি চাইলে খুব সহজেই মিক্সিং করতে পারি, লেস টাইম কনজিউমিং। এটা এখন বিভিন্ন ফ্লেভারে অ্যালজিনেট পাওয়া যায়, যেটা পেশেন্টের জন্য খুবই কমফোর্টেবল, পেশেন্টের জন্য ভমিটিং টেন্ডেন্সি ক্রিয়েট করবে না।
হ্যাঁ? তারপরে আমাদের যে আন্ডারকাট এরিয়া, আমি চাইলে আন্ডারকাট এরিয়ার ইমপ্রেশন আমি সব ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে নিতে পারবো না। আন্ডারকাট এরিয়ার ইমপ্রেশন ম্যাটেরিয়াল নেওয়ার জন্য আমাকে যাদের ফ্লো ভালো, অ্যালজিনেটের আমাদের বেস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে ইট হ্যাজ এ ভেরি গুড ফ্লো। যার ফ্লো ভালো সে আন্ডারকাট এরিয়া পর্যন্ত যেতে পারবে, সুন্দর একটি ইমপ্রেশন দেয়। যার কারণে অনেক অ্যাডভান্টেজের কারণে আমি ইমপ্রেশন ম্যাটেরিয়াল অ্যালজিনেটটা ইউজ করি। অ্যালজিনেটের অ্যালজিনেট ইমপ্রেশনটা যখন আমি নেই, অ্যালজিনেট ইমপ্রেশন নেওয়ার পরে আমাদের যখন কিছু অ্যাডভান্টেজ পাওয়ার পরে অ্যালজিনেট যে কারণে আমাদের ইমপ্রেশনগুলো নেওয়া হয়, আবার অ্যালজিনেট ইমপ্রেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। যেমন কমনলি অ্যালজিনেটের যে অ্যাডভান্টেজগুলো হচ্ছে, এটা একটা ইট মেক্স অ্যান অ্যাকুরেট ইমপ্রেশন, একটা অ্যাকুরেট ইমপ্রেশন পাই। দিস প্রসেস ইজ নট টাইম কনজিউমিং, ইট ইজ কমফোর্টেবল ফর দ্য পেশেন্ট, ইনএক্সপেন্সিভ টু দ্য ডেন্টিস্ট। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমি যদি একবার প্রাইমারি ইমপ্রেশন নিয়ে ফেলি অ্যালজিনেট দিয়ে, ইট ক্যান বি কারেক্টেড। যেমন ইমপ্রেশন কম্পাউন্ডে আমি ইমপ্রেশন নেওয়ার পরে ইমপ্রেশন কম্পাউন্ডের উপরে চাইলে ওটাকে আমি আবার রি ইমপ্রেশন নিতে পারি। সেক্ষেত্রে অ্যালজিনেট দিয়ে আমি চাইলে আবার রি ইমপ্রেশন নিতে পারবো না, ক্যানট বি কারেক্টেড। আর মে কজ ডিস্টরশন অ্যান্ড ডাইমেনশনাল চেঞ্জ। অ্যালজিনেটের ওয়ান অফ দ্য বেস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ডাইমেনশনাল চেঞ্জ হয়, ডিস্টরশন হয়। যদি এটাকে আমি if stored in water or very wet paper towel, the alginate will absorb additional water. যদি অতিরিক্ত ওয়াটার এটা অ্যাবজর্ব করে, দেন এটা এক্সপ্যান্ড হয়, এটা কিছু ওয়াটার গেইন করে, সেই কোয়ান্টিটিটাকে আমরা বলি হচ্ছে ইমবাইবেশন। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিনারসিস। সাধারণত অ্যালজিনেটের প্রধান যে দুইটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইমবাইবেশন আর হচ্ছে সিনারসিস। যখন এটা ওয়াটার গেইন করে, সেটাকে আমি ইমবাইবেশন বলি। যখন আমি খুব বেশি ওয়েট পেপার টাওয়েল দিয়ে এটাকে প্রিজার্ভ করি, যখন ইমপ্রেশন ম্যাটেরিয়াল নেওয়ার পরে অ্যালজিনেট ট্রের উপরে যখন আমি খুব আমি যদি ওয়েট পেপার দিয়ে রাখি, ওয়েট পেপার দিয়ে প্রিজার্ভ করি, অথবা যদি হিউমিডিটি খুব বেশি থাকে, আর্দ্রতা থাকে অনেক, সেক্ষেত্রে আমাদের ইমবাইবেশন হতে পারে। আর যদি অ্যালজিনেট ইমপ্রেশন রিমেইনস ইন দ্য ওপেন এয়ার, যদি এটা ওপেন এয়ারে থাকে, যদি আমাদের অ্যালজিনেট ইমপ্রেশন রিমেইনস ইন দ্য ওপেন এয়ার, moisture will evaporate from the material, causing it to shrink and distort. This condition is called synersis. আর ইমবাইবেশন অ্যান্ড সিনারসিস, পানি গেইন করা আর পানি ছেড়ে দেওয়া, পানি লুজ করা, এই দুইটা কন্ডিশনকে আমি প্রিভেন্ট করার জন্য সাধারণত আমরা ড্যাম কটন ইউজ করি। সাধারণত আমি অ্যালজিনেট ইমপ্রেশনটা যখন নেই, অ্যালজিনেট ইমপ্রেশন নেওয়ার পরে আমি এটা ড্যাম কটন দিয়ে প্রিজার্ভ করতে পারি। আর এখন রিসেন্ট কিছু অ্যাডভান্টেজ রয়েছে আমাদের অ্যালজিনেটের। যেমন অ্যালজিনেটের কিছু থাকে, যেমন ডাস্ট ফ্রি অ্যালজিনেট থাকে, কিছু উপাদান থাকে আমাদের অ্যালজিনেটের মধ্যে, কিছু ম্যাটেরিয়ালসের কারণে অ্যালজিনেটটা এখন আরও অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়, আরও অনেক বেশি কমফোর্টেবল। ডাস্ট ফ্রি অ্যালজিনেট, যেমন গ্লিসারিন আর গ্লাইকোজেন থাকে ডিডাস্টিং এজেন্ট হিসাবে। অনেক সময় সিলিকনাইজড অ্যালজিনেট থাকে, সিলিকন পলিমার্স আর অ্যাডেড টু স্ট্রেংথেন দ্য ম্যাটেরিয়াল। সিলিকন পলিমারগুলো অ্যাড করা হয় ম্যাটেরিয়ালসের স্ট্রেংথের বাড়ানোর জন্য, অ্যালজিনেটের জন্য। অনেক সময় অ্যালজিনেট কন্টেইনিং ডিসইনফেক্ট্যান্টস থাকে, যেমন ক্লোরোহেক্সামিন অথবা কোয়াটারডার্নি অ্যামোনিয়াম। এবার আমাদের অ্যালজিনেট ইমপ্রেশন আমরা ডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন হিসেবে কমনলি ইউজ করলাম অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এছাড়াও আমাদের ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, ইলাস্টোমার আমি পরে পড়াচ্ছি। আর ইডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে আমরা সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করি। যখন আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়াল সাধারণত ইউজ করি, ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়াল সাধারণত এটা হচ্ছে একটা থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল।
ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়ালকে আমরা থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল বলা হয়। আর এটা হচ্ছে রিজিড ম্যাটেরিয়াল। ইমপ্রেশন কম্পাউন্ড ইজ রিজিড ম্যাটেরিয়াল। ইমপ্রেশন কম্পাউন্ড আর থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস, আর ইমপ্রেশন কম্পাউন্ড ইজ রিজিড ম্যাটেরিয়াল। এটা রিভার্সিবল ম্যাটেরিয়াল, এটা আমাদের ইরিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটাকে থার্মোপ্লাস্টিক বলা হয় বিকজ ইটস সফটেন্স অন হিটিং। আবার যদি আমি এটাকে কুল করি এটা আবার হার্ড হয়ে যায়। যখন আমি হিট করি এটা সফট হয়ে যায়, এটাকে যখন আমি আবার অন কুলিং ইট বিকামস হার্ড। সাধারণত ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাদের অনেকগুলো ফর্মে পাওয়া যায়: শিট ফর্ম, স্টিক্স ফর্মস, কেক ফর্ম, কোনস ফর্মস। সাধারণত দুইটা টাইপে আমরা ইউজ করি এটা ইমপ্রেশন কম্পাউন্ডের টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে লো ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ড। লো ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ড সাধারণত 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে সফট হয়। আর টাইপ 2 যেটা হচ্ছে হাই ফিউজিং ইমপ্রেশন কম্পাউন্ড, সাধারণত সেটা হচ্ছে সফট অ্যাট 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টাইপ 1 দিয়ে সাধারণত আমরা প্রাইমারি ইমপ্রেশন নিয়ে থাকি। সাধারণত প্লেন ট্রে দিয়ে ইডেন চুলাস পেশেন্ট ট্রে যে আমাদের ইমপ্রেশন নেওয়া হয় ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে, সেটা হচ্ছে টাইপ 1 ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে নেই। এছাড়া কপার বন্ড ইমপ্রেশন ট্রে যেটা স্টিক ভ্যারাইটি দিয়ে নেওয়া হয়, সেটা আমরা টাইপ 1 দিয়ে নেই। আর টাইপ 2 সাধারণত ট্রে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, যেটা ইট ইজ ইউজড ফর সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে হোল্ড করার জন্য যে আমাদের স্পেশাল ট্রে যে বানানো হয়, সেটা সাধারণত আমাদের টাইপ 2 ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে বানানো হয়। ইমপ্রেশন কম্পাউন্ড সাধারণত আমরা মেকিং প্রাইমারি ইমপ্রেশন অফ ইডেনচুলাস পেশেন্ট, প্রাইমারি ইমপ্রেশন নেই ইডেনচুলাস পেশেন্টের জন্য, এটাই আমাদের সাধারণত বেসিক্যালি ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করা হয় প্রাইমারি ইমপ্রেশন অফ ইডেনচুলাস পেশেন্টের জন্য। আর অনেক সময় স্টিক ভ্যারাইটি যেটা ইন্ডিভিজুয়াল টিথ ইমপ্রেশন নেওয়ার জন্য, ইন্ডিভিজুয়াল টুথ ইমপ্রেশনের জন্য যে আমাদের যে স্টিক ভ্যারাইটি সেটা ইমপ্রেশন নেওয়া হয়। টু মেক স্পেশাল ট্রের জন্য আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করতে পারি। বর্ডার মোল্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করতে পারি। সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ডের যে কম্পোজিশন, বেসিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো থাকে আমাদের ইমপ্রেশন কম্পাউন্ড, সেটা হচ্ছে স্টেরিক অ্যাসিড, অলিক অ্যাসিড, গাম কাপাল, কাউরি রেজিন, পাউডার সোপ স্টোন, আর সাম অ্যামাউন্টস অফ কালারিং অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট থাকে। এটা হচ্ছে আমাদের কম্পোজিশন: স্টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, গাম কাপাল, কাউরি রেজিন, পাউডার সোপ স্টোন, কালারিং অ্যান্ড ফ্লেভারিং এজেন্ট। ইমপ্রেশন কম্পাউন্ডের কিছু অ্যাডভান্টেজ থাকে, যার কারণে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড আসলে বেশি প্রায়োরিটি দিই প্রাইমারি ইমপ্রেশন হিসাবে ফর ইডেনচুলাস পেশেন্ট। সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে, প্রথমেই যে আমরা অ্যাডভান্টেজটা বলতে পারি, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ক্যান বি রিইউজড সেভারাল টাইমস। এটা আমাদের সেভারাল টাইমস এটাকে রিইউজ করতে পারি। ইমপ্রেশন ম্যাটেরিয়াল স্টোরেজটাকে আমি ড্যাম কটন দিয়ে স্টোরেজ করে রাখতে পারি। আর ডিসইনফেকশন আমরা করতে পারি হচ্ছে 2% গ্লোটার অ্যালডিহাইড দিয়ে। আচ্ছা, ইমপ্রেশন কম্পাউন্ডের অ্যাডভান্টেজ হচ্ছে ম্যাটেরিয়ালস ক্যান বি রিইউজড সেভারাল টাইমস। এটা আমরা সেভারাল টাইমস আমরা রিইউজ করতে পারি। যদি আমাদের ইনঅ্যাকুরেট পোরশন থাকে কোনো ইমপ্রেশন কম্পাউন্ড, আমি আফটার টেকিং প্রাইমারি ইমপ্রেশন যদি আমি দেখি ইনঅ্যাকুরেট পোরশন রয়েছে, কোনো আমাদের পারফেক্ট ইমপ্রেশন হয়নি, চাইলে আমি সেটাকে ওই ইমপ্রেশনটাকে নষ্ট না করে উইথাউট হ্যাভিং দ্য রিমেক দ্য ডেন্টাল ইমপ্রেশন, আমি এটাকে চাইলে আবার রিমেক করতে পারি ইমপ্রেশন অ্যাড করে, ইমপ্রেশন কম্পাউন্ড অ্যাড করে। এটাতে বর্ডার মোল্ডিং করা যায় ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি বলা হয়, সাধারণত এটা ডিস্টরশন হয় ডিউ টু পুয়ার ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি অনেক বেশি পুয়ার, যার কারণে এটা অনেক সময় ডিস্টরশন হয়। ডিফিকাল্ট টু রিমুভ ইফ দেয়ার আর আন্ডারকাটস। আন্ডারকাট এরিয়া সাধারণত ডিস্টর্ট হয়ে যায়, ডিস্টরশন হয়, আন্ডারকাট এরিয়াটা ইউজ করা যায় না। ডিফিকাল্ট টু রেকর্ড ডিটেলস বিকজ অফ হাই ভিসকোসিটি। এটা হাই ভিসকাস ম্যাটেরিয়াল, এটার ফ্লো অনেক কম। ইট ইজ লিমিটেড ফ্লো, এটার ফ্লো খুবই লিমিটেড ফ্লো। ইট ইজ আনহাইজিনিক, কারণ আমি যদি ইমপ্রেশন কম্পাউন্ড যেহেতু রিইউজেবল, এটা রিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এটা বারবার ইউজ করা যায়, সেক্ষেত্রে একটা হাইজিনের ব্যাপার থাকে। পেশেন্টকে আমি এক পেশেন্টের মুখে যখন আমি ইউজ করি, ফার্দার যখন আমি ইমপ্রেশন কম্পাউন্ডটাকে আবার রিইউজ করি, একটা
ডিসকমফোর্ট এবং আনহাইজিনিক ব্যাপার, সেক্ষেত্রে এটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। টিয়ার রেজিস্ট্যান্স ইজ ভেরি পুয়ার। আর আরেকটা যে আমাদের প্রধান যে সমস্যাটা হয় ইমপ্রেশন কম্পাউন্ড, সেটা হচ্ছে ইন্টারনাল কম্প্রেশন অকার্স হয়। ইমপ্রেশন কম্পাউন্ডের ইন্টারনাল কম্প্রেশন হয়, যেটা সাধারণত মেইন ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারনাল কম্প্রেশন। যখন আমি ইমপ্রেশন সাধারণত নন ইলাস্টিক ম্যাটেরিয়ালগুলো দিয়ে যখন আমরা ইমপ্রেশন নেই, নন ইলাস্টিক ম্যাটেরিয়ালগুলো দিয়ে যখন আমরা ইমপ্রেশন নেই, ইমপ্রেশন দেওয়ার সময় আমি একটা কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হয়। একটা কম্প্রেসিভ স্ট্রেস, আমি একটা স্ট্রেস প্রয়োগ করে আমি আন্ডারলাইং টিস্যু এরিয়া বা সফট টিস্যু এরিয়া আমি ইমপ্রেশনটা নেই। যখন সেই সফট টিস্যু এরিয়ায় আমি যখন ইমপ্রেশন নেই, সেই ইমপ্রেশন নেওয়ার পরে সেই ইমপ্রেশন ম্যাটেরিয়ালের পরে আমি সেটা দিয়ে যখন আমার কোনো আর্টিফিশিয়াল ডেঞ্চার বা কোনো ডেঞ্চার বানাই, সেই ডেঞ্চারটা যখন পেশেন্ট ইউজ করে, আমাদের যে এরিয়াটায় ইমপ্রেশন কম্পাউন্ডে ইমপ্রেশন নেওয়ার সময় যে এরিয়াটায় আমাদের কম্প্রেসিভ স্ট্রেস দিয়েছিলাম, যে এরিয়াটা কম্প্রেসড হয়েছিল, সেই এরিয়াটা যখন আমি ওই সেম মডেলের উপরে, সেম ইমপ্রেশনের পরে মডেল বানাই, তার উপরে আমি যখন ডেঞ্চারটা বানায় পেশেন্টের মুখে ইউজ করলাম, সেই ডেঞ্চারে ওই কম্প্রেসিভ এরিয়া আন্ডারলাইং টিস্যু এরিয়ায় একটা স্ট্রেস পড়ে, যার কারণে ওই কারণে রেজাল্টিং অ্যাজ এ রেজাল্ট সেখানে একটা পেইন তৈরি হয়, সেখানে একটা পেইন হয়, মাইল্ড পেইন হয়, অনেক সময় টিস্যু ইরিটেশন হয়। ঠিক আছে? যখন আমি ইমপ্রেশন কম্পাউন্ড নিয়ে আমি যখন ইমপ্রেশনটা নিলাম, ইডেনচুলাস পেশেন্টের ইমপ্রেশন নিলাম, তখন আন্ডারলাইং টিস্যু এরিয়া আমি যখন ইমপ্রেশন নেই, সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন কম্পাউন্ড। মিউকো কম্প্রেসিভ ইমপ্রেশন কম্পাউন্ড যেগুলো, সেটা হচ্ছে আমাদের যখন আমি ইমপ্রেশন নেওয়ার জন্য আমার এক্সট্রা আমাকে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করতে হয়, এক্সট্রা আমাকে এফোর্ট দিতে হয়। সাধারণত মিউকোস্ট্যাটিক যেটা, সেটা আমি নর্মালভাবে আমি যখন ইমপ্রেশন নিতে পারি, নর্মাল ইমপ্রেশনভাবেই আমি আমার সারাউন্ডিং টিস্যু টুথের আমি ইমপ্রেশন পেয়ে যাই। বাট মিউকো কম্প্রেসিভ ম্যাটেরিয়াল যেগুলো, যেমন ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে যখন আমি ইমপ্রেশন নিতে যাই, তখন আন্ডারলাইং টিস্যু এরিয়ার গুড সারফেস বা অ্যাকুরেট সারফেস এরিয়া পাওয়ার জন্য, অ্যাকুরেট ডিটেলস পাওয়ার জন্য আমাকে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করতে হয়। যখন আমি এই কম্প্রেসিভ স্ট্রেস যখন আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে একটা স্ট্রেস এরিয়া তৈরি হয়ে গেল। যখন আমি এই মডেলটা দিয়ে, যখন আমি ইমপ্রেশনটা দিয়ে আমি যখন বানাইলাম, যখন আমি অ্যাপ্লায়েন্স ইউজ করলাম, তখন অ্যাপ্লায়েন্সটা আমি যখন পেশেন্ট আমাকে ওই অ্যাপ্লায়েন্সটা ইউজ করলো, সেই ইউজ করার সময় ওই এরিয়াটায় সে একটা ওই স্ট্রেসের কারণে একটা মাইল্ড পেইন ফিল করবে, একটা মাইল্ড পেইন তৈরি হবে, কখনো টিস্যু ইরিটেশন হবে। এই যে কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল কম্প্রেশন। এই কন্ডিশনটাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইমপ্রেশন কম্পাউন্ডের বেসিক যে প্রধান যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কম্প্রেশন। এই ইন্টারনাল কম্প্রেশনটাকে আমি কীভাবে মিনিমাইজ করতে পারি? ইমপ্রেশন কম্পাউন্ডের যে ইন্টারনাল কম্প্রেশন, সেটাকে আমি মিনিমাইজ করতে পারি। ইটস কোয়াইট ইম্পসিবল টু গেট এ স্ট্রেস ফ্রি ইমপ্রেশন। সাধারণত এই নন ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে আমি স্ট্রেস ফ্রি ইমপ্রেশন কখনো আশা করতে পারি না। এই নন ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে আমি ইমপ্রেশন নিলে স্ট্রেস তৈরি হবেই। তাই আমি চেষ্টা করব যতটা লেস স্ট্রেস অ্যাপ্লাই করে, লেস কম্প্রেসিভ স্ট্রেস দিয়ে আমি যতটা ইমপ্রেশন নিতে পারি। সেক্ষেত্রে আমাকে যখন আমি দেখলাম যে প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে আমার ইন্টারনাল কম্প্রেশন হয়েছে, ইন্টারনাল কম্প্রেশন একটা স্ট্রেস এরিয়া তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড টাইম ইমপ্রেশন নিতে পারি। সেকেন্ড টাইম যখন আমি যদি ইমপ্রেশনটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, ভালোভাবে নিতে পারি, সেক্ষেত্রে আমার এই ইন্টারনাল কম্প্রেশনটা মিনিমাইজড হতে পারে। সেক্ষেত্রে আমার সেকেন্ড টাইম ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে আমরা টেকনিকটা হচ্ছে, আমরা টিস্যু সারফেস অফ দ্য ইমপ্রেশন ইজ সফটেন্ড ওভার দ্য ফ্লেম। আমি যে ইমপ্রেশন কম্পাউন্ড আমি সাধারণত ম্যানিপুলেশনের ক্ষেত্রে দুইভাবে ইমপ্রেশন কম্পাউন্ড ম্যানিপুলেশন করতে পারি। একটা হচ্ছে হট ওয়াটারে যে ইমপ্রেশন কম্পাউন্ড, যে আমাদের শীট ভ্যারাইটি আমি যখন করি, অথবা স্টিক ভ্যারাইটি যেগুলো, সেগুলো আমি ইমপ্রেশন কম্পাউন্ডের ম্যানিপুলেশনের সময় ফ্লেমে আমি এটাকে ম্যানিপুলেট করি। তো যখন আমি এই ইন্টারনাল কম্প্রেশনটাকে অ্যাভয়েড করার জন্য সেকেন্ড টাইম যখন আমি আবার ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে, তখন আমি ইমপ্রেশনের টিস্যু সারফেসটাকে আমি ফ্লেম দিয়ে এটাকে একটু সফট করে নিব। টিস্যু সারফেসটাকে এটা যখন সাফিসিয়েন্টলি সফট হবে, ইমপ্রেশন ইজ রেডি ফর টেকিং সেকেন্ড টাইম, মানে অ্যাগেন টেকিং ইমপ্রেশন। যখন আমি অ্যাগেন টেকিং ইমপ্রেশন নিব, যখন অ্যাগেন আমি ডিটেলটা রেকর্ড করব, তখন আমি লেস কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করব ওই টিস্যু এরিয়াতে, অ্যান্ড দাস দ্য টিস্যু ডিস্টরশন উইল বি লেস অ্যান্ড দ্য এফেক্ট অফ ইন্টারনাল কম্প্রেশন উইল বি মিনিমাইজড। যার কারণে আমাদের ইন্টারনাল কম্প্রেশনের এটা আমাদের মিনিমাইজ হতে পারে। সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ডের ম্যানিপুলেশন যেভাবে আমরা করি, ইমপ্রেশন কম্পাউন্ডের নর্মালি আমরা প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে, ইডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশনের ক্ষেত্রে যেটা ম্যানিপুলেশন করি, সেটা সাধারণত আমরা
আমরা শিট ভ্যারাইটি দিয়ে হুম, আমরা শিট ভ্যারাইটি দিয়ে আমরা প্রাইমারি ইমপ্রেশন নেই। সেক্ষেত্রে আমি যখন ম্যানিপুলেশন কেক ভ্যারাইটি যেটা বা শিট ভ্যারাইটি সেটা দিয়ে যখন ম্যানিপুলেশন করি, তখন আমি এই কেক ভ্যারাইটিটি আমি একটি হট ওয়াটারে আমি এটাকে টেম্পারেচার দিই 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে বয়েল করি। এটা সাধারণত আমি রাবার বোলের মধ্যে আমি হট ওয়াটার নিয়ে রাবার বোলের মধ্যে আমি এটাকে ইমার্স করে সেটাকে আমি ম্যানিপুলেশনের জন্য আসলে রেডি করি। তো রাবার বোলের মধ্যে আমি হট ওয়াটার নেওয়ার আগে রাবার বোলটাকে আমি ক্লিন করে নিই সুন্দর করে। এটাকে রাবার বোলটাকে ক্লিন করে তার মধ্যে আমি এটাকে ভেসলিন দিয়ে আমি স্মেয়ার করি। কেন? যখন আমি ইমপ্রেশন কম্পাউন্ডটাকে আমি ইমার্স করব, যখন যেন এটা রাবার বোলের সাথে, কারণ যখন আমি এটা হট ওয়াটারের মধ্যে ইমার্স করব তখন ইমপ্রেশন কম্পাউন্ডটা একটা সময় অনেকক্ষণ ধরে আমাদের হট ওয়াটারে ইমার্স করার পর একটা লেভেলে গিয়ে সেটা সফট হয়ে যাবে। যখন সফট হয়ে যাবে তখন সেটা রাবার বোলের গায়ের সাথে লেগে যেতে পারে। তার কারণে আমি রাবার বোলের ওয়ালে আমি ভেসলিন দিয়ে নিতে পারি। দেন আমি বয়েলিং ওয়াটার নিব। বয়েলিং ওয়াটার নিয়ে রাবার বলে নিব। নেওয়ার পরে যে শিটটা আমাদের ইমপ্রেশন কম্পাউন্ডের শিটটাকে আমি একটা ন্যাপকিন দিয়ে এটাকে রিপ্ট করে এটাকে আমি হট ওয়াটারের মধ্যে ইমার্স করে আমি এটাকে টাইম টু টাইম চেক করব যে এটা কি ইজ ইট এনাফ ফর টেকিং ইমপ্রেশন, এটা কি সফট হলো কিনা। এটা আমাদের বেশি সফটও করা যাবে না, আবার বেশি হার্ড হওয়া যাবে না। যদি বেশি সফট হয়ে যাবে, যেটা আমাদের ফ্লোটা নষ্ট হয়ে যায়। আবার যদি বেশি হার্ড হয়ে যায়, তখন আমি এটা যখন বেশি খুব হিট অবস্থায় যদি আমি এটাকে পেশেন্টের মুখে দেই, সেক্ষেত্রে পেশেন্টের টিস্যু ইরিটেশন হতে পারে। পেশেন্টের টিস্যু ইরিটেশন হওয়ার চান্স খুব বেশি থাকে। তাই আমি টাইম টু টাইম এটা হাত দিয়ে আমি নিডিং করে আমি এটাকে চেক করি যে ইজ ইট রেডি ফর টেকিং ইমপ্রেশন। যখন আমি মনে করি এটা আসলে সফট হয়েছে, এখানে আমাদের হট ওয়াটারটা আসলে প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে, যার কারণে আর আমাদের ইমপ্রেশন কম্পাউন্ডটাকে নেইদার টু বি হিটেড টু মাচ আর নট শুড বি লো হিটেড। আমাকে কম হিটও বেশি করা যাবে না, আবার বেশি হিটও করা যাবে না। হ্যাঁ, যখন আমার ইমপ্রেশন কম্পাউন্ডটা রেডি হয়ে গেল, যখন আমাদের প্রপারলি আমি এটাকে নিট করার পরে আমি হাত দিয়ে এটাকে নিট করবো ইমপ্রেশন কম্পাউন্ডটাকে টিস্যু ন্যাপকিন থেকে। যখন আমি হট ওয়াটারে রাবার বলের মধ্যে হট ওয়াটার নিয়ে যখন আমি এটাকে ইমার্স করার পরে টাইম টু টাইম যখন বাইরে নিয়ে এসে আমি এটা হাত দিয়ে নিট করে দেখবো যে সফট কিনা, যথেষ্ট পরিমাণে সফট। যখন আমি মনে করবো যে ইমপ্রেশন কম্পাউন্ডটা আমার রেডি, ইট ইজ সফট, যখন প্রপারলি নিডেড ওয়েল হয়ে গেছে, তখন এই সারফেসটাকে আমি এই ওয়ার্ম সারফেসটাকে আমি একটা ফ্লেমের উপরে ধরবো। ফ্লেমের উপরে টু অ্যান্ড ফ্রো মোশনে আমি এটাকে ফ্লেমের উপরে পাস করার যখন আমি প্রথমে আমি ইমপ্রেশন কম্পাউন্ডটাকে যখন আমি নিডিং করার পরে আমি প্লেন ট্রের উপরে আমি যখন এটাকে সেট করলাম, প্লেন ট্রের উপরে আমি যখন সেট করে আমি এই ইমপ্রেশন কম্পাউন্ডের উপরের যে সারফেসটা আমাদের ফ্লেমের পরে টু অ্যান্ড ফ্রো মোশনে আমি এটাকে করবো, যার কারণে এটা টিস্যুর আমাদের ইমপ্রেশন কম্পাউন্ড একটি সফট অ্যান্ড গ্লোসি অ্যাপিয়ারেন্স চলে আসে, স্মুথ একটা অ্যাপিয়ারেন্স চলে আসে, একটা গ্লোসি অ্যাপিয়ারেন্স চলে আসে। এরপরে আমি যখন এটা একটা স্মুথ অ্যাপিয়ারেন্স চলে আসলো, একটা গ্লোসি অ্যাপিয়ারেন্স চলে আসলো, তার উপরে আমি এটা একটা লেয়ারের উপরে আমি একটা ভ্যাসলিন দিয়ে আমি এটাকে পেশেন্টের মুখের মধ্যে এটা রেডি ফর টেকিং ইমপ্রেশন। আমি ইমপ্রেশন কম্পাউন্ডের টেকনিকটা আবার একটু বলি যে ইমপ্রেশন কম্পাউন্ডের যে আমাদের শিট ভ্যারাইটি বা কেক ভ্যারাইটি, এটাকে আমরা 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এটাকে হিট করব। বয়েলিং ওয়াটারে আমি এটাকে হিট করব। বয়েলিং ওয়াটার হিট করার আগে আমি রাবার বোর্ডটাকে সুন্দর করে ড্রাই অ্যান্ড ক্লিন করে এটাকে আমি সেপারেটিং মিডিয়া হিসেবে আমি এর উপরে ভ্যাসলিনের লেয়ার দিয়ে দিতে পারি। ভ্যাসলিনের লেয়ার দিয়ে আমি যখন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা নিব, ইমপ্রেশন কম্পাউন্ডটাকে আমি ন্যাপকিনের সাথে আমি র্যাপ করে হট ওয়াটারের মধ্যে আমি এটাকে ইমার্স করে আমি টাইম টু টাইম ইমপ্রেশন কম্পাউন্ডটাকে চেক করবো যে ইট ইজ রেডি, এটা সফট কিনা, এটা পেশেন্টের ইমপ্রেশন নেওয়ার জন্য রেডি কিনা। যখন এটাকে আমি খুব বেশি হিট করব না, আবার খুব বেশি কম হিট করব না। আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি আমাদের হিট না হয়ে যায়, যাতে পেশেন্টের বার্নিং সেশন তৈরি না করে, খুব বেশি সফট না হয়, যাতে ফ্লোটা নষ্ট না হয়ে যায়। যখন এটাকে আমার প্রপারলি নিডেড হবে, নিডিং করার পরে এটাকে আমি প্লেন ট্রের উপর ইমপ্রেশন কম্পাউন্ডটাকে আমি সেট করে দিব। ইমপ্রেশন কম্পাউন্ডটাকে যখন আমি বসানোর পরে এটাকে আমি একটা ফ্লেমের উপরে ইমপ্রেশন কম্পাউন্ডটাকে আমি টু অ্যান্ড ফ্রো মোশনে আমি এটাকে পাস্ট ওভার দ্য ফ্লেম, যার ফলে এটাকে আমার একটা সফট কনসিস্টেন্সি আসবে, এটা আমাদের একটা স্মুথ কনসিস্টেন্সি আসবে, একটা গ্লোসি অ্যাপিয়ারেন্স আসবে। যখন আমি
যখন এটা আমার স্মুথ একটা অ্যাপিয়ারেন্স চলে আসলো, তখন আমি এই ইমপ্রেশন কম্পাউন্ডের উপরে আমাদের পেইন্টের উপরে আমি যে ইমপ্রেশন কম্পাউন্ড আমি দিয়েছি, ইমপ্রেশন কম্পাউন্ডের উপরে আমি বেসদিন ইউজ করে আমি এটা ইমপ্রেশন রেডি আমি ইমপ্রেশন নিয়ে নিতে পারলাম। সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ড আমরা 2% অ্যালকালাইন গ্লুটারঅ্যালডিহাইডে ইমপ্রেশন এটা ডিসইনফেক্টেড করি। আর আমাদের টাইপ 2 যে ইমপ্রেশন কম্পাউন্ডটা ছিল, টাইপ 2 ইমপ্রেশন কম্পাউন্ড সাধারণত আমরা মেকিং স্পেশাল ট্রে ইউজ করতে আমরা সাধারণত ইউজ করি, কারণ এটা রিজিড এনাফ, যার কারণে সেকেন্ডারি ইমপ্রেশন মেটেরিয়ালকে এটা সাপোর্ট দেয়। এখন আমি আসলে ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, সাধারণত যেটা আসলে মোস্ট অ্যাকুরেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল বলা হয় ইলাস্টোমারকে। ইলাস্টোমার গ্রুপের মধ্যে ইলাস্টোমার নামেই বলা হয়েছে ইলাস্টিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটা আমাদের পলিসালফাইড, পলিইথার আর সিলিকন দিয়ে আমাদের ইলাস্টোমার গ্রুপটি। সিলিকনের মধ্যে আবার আমাদের দুটি রয়েছে, একটা হচ্ছে এডিশন সিলিকন আর হচ্ছে কন্ডেনসেশন সিলিকন। সাধারণত রিসেন্ট ডেন্টিস্ট্রি, যে অ্যাডভান্স ডেন্টিস্ট্রির কারণে এখন সাধারণত সবচেয়ে অ্যাকুরেট ইমপ্রেশন বা অ্যাকুরেট ইমপ্রেশন বলা, যদি আমি সেই হিসাবে যদি আমি ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই ইলাস্টোমার ইউজ করতে পারি। আমি সিলিকন বেসড যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল আছে সেটা আমি ইউজ করতে পারি। সাধারণত কন্ডেনসেশন নর্মালি সাধারণত আমি আগেই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল সাবজেক্টে কথা বলে নিলাম যে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সাধারণত আমাদের ফার্স্ট ইয়ারের সাবজেক্টের অন্যতম প্রধান টপিক হচ্ছে আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তবে ইমপ্রেশন ম্যাটেরিয়ালের সাধারণত আমাদের 2-3টা ছাড়া ইমপ্রেশন ম্যাটেরিয়াল ফার্স্ট ইয়ারে আমাদের অত বেশি দরকার হয় না। আমাদের অ্যালজিনেট ইমপ্রেশন কম্পাউন্ড, জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট, পাশাপাশি ইলাস্টোমার আমাদের জেনে রাখা ভালো। তো ইমপ্রেশন ম্যাটেরিয়াল ফাইনাল ইয়ারের যতটা ব্রডলি জানা দরকার আমাদের ফার্স্ট ইয়ারের জন্য, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের জন্য আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ইমপ্রেশন ম্যাটেরিয়াল সম্পর্কে বা এসডিএমে যতটুকু দরকার আমাদের ফান্ডামেন্টালস ডেন্টাল ম্যাটেরিয়ালসের জন্য যেগুলো আমাদের দরকার, সেগুলো আসলে এত বেশি আমাদের জানা দরকার হয় না। তবুও যেসব ম্যাটেরিয়ালসগুলো সাধারণত, তাই আমরা সবগুলো ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করিনি, আমরা অ্যালজিনেট ম্যাটেরিয়ালস নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, ইমপ্রেশন কম্পাউন্ড নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমরা ইলাস্টোমার্স নিয়ে আলোচনা করব, জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমি এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালের কথা বলেছি। সাধারণত এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালের পরিচয় দিয়েছি। এগার ইমপ্রেশন ম্যাটেরিয়াল সম্পর্কে যতটুকু না জানলেই নয় ততটুকু আমরা তোমাদেরকে বলেছি। ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এটাও রিসেন্ট ডেন্টিস্ট্রি খুব পপুলার, অ্যাডভান্সড ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এটা অনেকটা মোস্ট সাধারণত ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমরা সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাই বেশি ইউজ করি। আবার সিলিকন ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা দুটো ফরমেশন পাই, একটা হচ্ছে এডিশন সিলিকন অ্যান্ড একটা হচ্ছে কন্ডেনসেশন সিলিকন। সাধারণত কন্ডেনসেশন সিলিকনের চেয়ে এডিশন সিলিকন একটু পারফেক্ট, তবে এক্সপেন্সের তুলনায় যদি হিসাব করি কন্ডেনসেশন সিলিকনের চেয়ে এডিশন সিলিকন মোর এক্সপেন্সিভ। কন্ডেনসেশন সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটার আবার দুটো টাইপ। আমরা সাধারণত দুইটা ওয়েতে কন্ডেনসেশন সিলিকন ইউজ করতে পারি। একটা হচ্ছে ডাবল মিক্স টাইপ, আর একটা হচ্ছে পার্টি টাইপ বা সিঙ্গেল টেকনিক, যেটা সেটাকে আমরা পার্টি টাইপ বলি। আর ডাবল মিক্স টাইপ যেটা ডাবল টেকনিক, সেটাকে আমরা ডাবল টাইপ বলি। সাধারণত আমাদের সিলিকনের 4টা ফর্মে আমরা পাওয়া যায়। একটা হচ্ছে লাইট বডি, মিডিয়াম বডি, হেভি বডি, আর একটা হচ্ছে পার্টি বডি। পার্টি বডি সাধারণত সিলিকনে পাওয়া যায়, আর বাকিগুলো চারটাই বাকি 3টা আমরা ইলাস্টোমারে পেয়ে থাকি, লাইট বডি, মিডিয়াম বডি, হেভি বডি। কন্ডেনসেশন সিলিকন হচ্ছে দ্য ফার্স্ট টাইপ অফ সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়াল। কন্ডেনসেশন সিলিকন হচ্ছে সিলিকন বেসড ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল হচ্ছে কন্ডেনসেশন সিলিকন। এটার অলসো নোন অ্যাজ কনভেনশনাল সিলিকনস, এটাকে আমরা কনভেনশনাল সিলিকন বলি। এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা আরটিবি বলি, কারণ এটা আমাদের সাধারণত এটা হয় হচ্ছে রুম টেম্পারেচারে, যার জন্য এটাকে বলা হচ্ছে রুম টেম্পারেচার ভলকানাইজিং সিলিকনস, আরটিপি, রুম টেম্পারেচার ভলকানাইজিং সিলিকনস। তো আমাদের ইলাস্টোমার্স কন্ডেনসেশন সিলিকার্স যখন ইউজ করা হয়নি, সাধারণত ইলাস্টোমার যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো ইউজ করা শুরু হলো, তার মধ্যে সাধারণত সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো সাধারণত ইউজ করা হয়।
ইউজ করা বেশি হয়ে থাকে সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়াল ফর গ্রেট অ্যাকুরেসি, ফাইন ডিটেলস। আর সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়ালের মধ্যে আমরা সাধারণত কনভেনশন সিলিকনটাই প্রথমে ইউজ করা হয়েছে। সাধারণত যে আমরা দুইটা টেকনিক যে ইউজ করি, একটা হচ্ছে সিঙ্গেল টেকনিক যেটা পার্টি টেকনিক, আর একটা হচ্ছে ডাবল মিক্স টেকনিক। দুটো টেকনিক ইউজ করার জন্যই আমাদের কনভেনশন সিলিকন বা এডিশন সিলিকন দুটারই সাধারণত দুইটা টু পেস্ট সিস্টেম থাকে। একটা আমাদের বেস পেস্ট যেটা থাকে, একটা হচ্ছে বেস থাকে, আর একটা হচ্ছে ক্যাটালিস্ট থাকে। যখন আমি সাধারণত যখন আমি অনওয়েতে আমি ইলাস্টোমারটা ইউজ করি, পটি টাইপ যেটা মাদার ওয়েতে ইউজ করি, তখন আমি সাধারণত প্রপোর্শনাল রেশিওতে বেস পেস্ট আর ক্যাটালিস্টটা আমি এটাকে মিক্স করি, এবং এটাকে সাধারণত আমি নিডিং করেই মিক্স করতে পারি। এর জন্য আমাকে স্প্যাচুলার বা গ্লাস স্ল্যাবের দরকার নেই, নিডিং করে আমি ইউজ করি প্রপোর্শনাল রেশিওতে। সাধারণত ম্যানুফ্যাকচারাল যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই অনুযায়ী ফলো করা হয়, অথবা প্রপোর্শনাল রেশিওতে আমি বেস পেস্টার ক্যাটালিস্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমার কনডেন্সার সিলিকন আমি ইউজ করি, সাধারণত প্রথমে আমি যে ইমপ্রেশনটা নেই, যদি আমি সিঙ্গেল ওয়ে টেকনিক নেই, প্রথমে যে আমি ইমপ্রেশনটা নেওয়া হয় সেটা আসলে আমাদের হেভি ম্যাটেরিয়াল যেটা বা হেভি ম্যাটেরিয়াল দিয়ে আমি যখন প্রথমে ইমপ্রেশন নেই, আমি বেস আর ক্যাটালিস্ট দুটোকে মানে সাধারণত যখন আমি হাতের মাধ্যমে নিডিং ওয়েতে আমি যখন মিক্স করি, সাধারণত সেক্ষেত্রে আমাকে ল্যাটেক্স গ্লোভস অ্যাভয়েড করতে হবে। কারণ আমাকে ল্যাটেক্স গ্লোভসটা এই জন্য অ্যাভয়েড করতে হবে, এটা সালফার রিলিজ করে। যে সালফার আমি ইমপ্রেশন নেওয়ার ফলে পরে আমাদের বডির জন্য যথেষ্ট পরিমাণে হার্মফুল, যার কারণে ল্যাটেক্স গ্লোভস ছাড়া অন্য যদি কোনো চাইলে গ্লোভস ইউজ করা যায়, অথবা আমি খালি হাতেও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাকে ইমপ্রেশন মিক্সিংয়ের পরে, ম্যানিপুলেশনের পরে আমাকে স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে। আমি যখন বেইজের ক্যাটালিস্টটাকে মিক্স করে নিলাম, বেইজের ক্যাটালিস্টে মিক্স করে হেভি ম্যাটেরিয়ালটা যখন আমি ইমপ্রেশন ট্রে, সাধারণত স্টক ট্রেতে ইউজ করা হয়, পারফোরেটেড ট্রেতে আমরা ইউজ করে থাকি। প্রথমে যে আমি ইমপ্রেশনটা নেই, প্রথমে ইমপ্রেশনটা নেওয়ার সময়, ইমপ্রেশন নেওয়ার আগে যখন যে টুথটা আমি প্রিপারেশন করি, যে টুথটা আমি ক্রাউন করব, ক্রাউন প্রিপারেশন করার আগে সেখানে আমি আসলে লাইট বডিটা ইউজ করি। নর্মালি আমি যে ইমপ্রেশনটা ইউজ করি সেই ইমপ্রেশনটা আমি হেভি বডি ইউজ করি। আর যে টুথের ক্রাউন নেওয়া হবে বা যে টুথটাকে আমি টুথ প্রিপারেশন করে রেখেছি, যে টুথ প্রিপারেশন আমি যে টুথটা আমি প্রিপেয়ার করছি, সেই টুথ প্রিপারেশনের জন্য সাধারণত সেটাকে আমি লাইট বডি ইউজ করেছিলাম। টুথের সারাউন্ডিং চারপাশটা আমি সুন্দরভাবে ক্লিন করে, স্যালাইভা ফ্রি করে, সেখানে আমি লাইট বডি সিরিঞ্জ, সাধারণত বেস যেটা নর্মালি হেভি বডি যেটা বেসটা থাকে জারে, আর ক্যাটালিস্টটা আমাদের একটা পেস্ট ওয়েতেই থাকে। বাট যখন আমি লাইট বডিটা ইউজ করি সেটা সিরিঞ্জ আকারে থাকে। সিরিঞ্জ থেকে লাইট টুথের যে টুথটা প্রিপারেশন করা হয়েছে, ক্রাউনের জন্য প্রিপারেশন করা হয়েছে, সেই টুথের চারপাশে যখন আমি সিরিঞ্জ দিয়ে আমি দিলাম, দেওয়ার পরে আমি হেভি ম্যাটেরিয়ালটা ইউজ করলাম, হেভি বডিটা ইউজ করে আমি ইমপ্রেশনটা তার উপরে আমি নিয়ে নিলাম। তখন আমি এই ইমপ্রেশনটা নিলাম, সেটাকে আমি সিঙ্গেল ওয়ে টেকনিক বলি বা পার্টি কনসিস্টেন্সি বলা হয়। বাট যখন আমি টু স্টেপ টেকনিক বা ডাবল টেকনিক নেই, তখন সাধারণত আমি যখন হেভি মেটাল দিয়ে আমার ইমপ্রেশনটা বেস পেস্ট ক্যাটালিস্ট মিক্স করে দেন আমি ইমপ্রেশন ট্রেতে লোড করে ইমপ্রেশন নেওয়ার পরে ইমপ্রেশন ট্রেটা আলাদা রাখার পরে আমি সিরিঞ্জের মধ্যে আমাদের লাইট বডি যে থাকে, যে টুথটা আমাদের প্রিপারেশন করা হয়েছে, সেই টুথের চারপাশে আমি সেই লাইট বডিটা ইউজ করে নিলাম। দেন আমি আগের যে প্রথমে যে প্রাইমারি ইমপ্রেশনটা নিয়েছিলাম হেভি বডি দিয়ে, সেই ইমপ্রেশনটা দিয়ে আবার সেকেন্ড টাইম যে ইমপ্রেশনটা নিলাম, সেকেন্ড টাইম ইমপ্রেশন নিয়ে আমি যে ইমপ্রেশনটা পেলাম, সেটাকে আমি সাধারণত ডাবল মিক্স টাইপ টেকনিক বলি। হ্যাঁ, সাধারণত ইলাস্টোমারের ইমপ্রেশন মিক্সিং টাইম হচ্ছে 45 সেকেন্ড, আর ওয়ার্কিং টাইম হচ্ছে আপ টু 5 মিনিটস, আর সেটিং টাইম হচ্ছে 10 to 11 মিনিট। সাধারণত আমরা ইলাস্টোমার ডিসইনফেক্ট করে থাকি হচ্ছে গ্লুটারাইড অথবা স্প্রে দিয়ে আমরা করতে পারি, অ্যালকোহল স্প্রে, ক্লোরোফর্ম স্প্রে।
ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালে যে আমাদের অ্যাডভান্টেজ রয়েছে, সাধারণত এটা এডিশন সিলিকনের চেয়ে কন্ডেনসেশন সিলিকন যেটা এডিশনাল সিলিকনের চেয়ে একটু লোয়ার প্রাইস, গুড এস্থেটিক এটা দেয়া হচ্ছে। ইজিলি সিন মার্জিনগুলো আমরা ইজিলি সিন করতে পারি। সাফিসিয়েন্ট ওয়ার্কিং টাইম, এটা ওয়ার্কিং টাইম অনেক বেশি, আমরা 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটা ওয়ার্কিং টাইম পেয়ে থাকি, সাফিসিয়েন্ট ওয়ার্কিং টাইম থাকে। প্লেসেন্ট অর্ডার অ্যান্ড টেস্ট। বাট ডিসঅ্যাডভান্টেজ যদি হয় সেটা হচ্ছে লো টিয়ার স্ট্রেন্থ থাকে, ভোলাটাইল বাই প্রোডাক্ট সাধারণত ভোলাটাইল থাকে, শ্রিঙ্কেজ হয়। যদি আমরা ইমপ্রেশনটা ওভার টাইম করে প্রসিডিউর করি সেক্ষেত্রে আমাদের শ্রিঙ্কেজ হওয়ার চান্স থাকে। আর এটা আসলে শেলফ লাইফটা অ্যালজিনেটের চেয়ে অনেক বেশি। সাধারণত আমরা যেগুলো পাই সেটা হচ্ছে হ্যান্ড মিক্স ভার্সন সাধারণত পাই কন্ডেনসেশন সিলিকন, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর সাধারণত হেভি যে কনসিস্টেন্সিটা পাটি কনসিস্টেন্সি, সেটা আমরা আসলে হ্যান্ড নিডিং করি, এটাকে মিক্স করে নিতে পারি। আর যে আমাদের লাইট যে কনসিস্টেন্সি লাইট বডি যেটা থাকে সেটা আসলে কার্টিজের মধ্যে থাকে, কার্টিজের মাধ্যমে আমরা এটাকে ইউজ করে নিই। আর কন্ডেনসেশন সিলিকনের জন্য আমরা আসলে স্ট্রাকচার ইউজ করি। এডিশন সিলিকন আর কন্ডেনসেশন সিলিকন মেকানিজম বা ম্যানিপুলেশন প্রসিডিউর প্রায় একই রকম, বাট এডিশন সিলিকন কন্ডেনসেশন সিলিকনের চেয়ে একটু বেটার। কন্ডেনসেশন সিলিকনের চেয়ে ওয়ার্কিং টাইম ইজ গ্রেটার দ্যান আদার্স, অন্যান্য সব সিলিকনের চেয়ে এটার ওয়ার্কিং টাইম ইজ বেটার। এটা একটু এক্সপেন্সিভ। আমরা জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট করব। জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট যেটা সাধারণত আমরা ইডেনচুলাস পেশেন্টের সেকেন্ডারি ইমপ্রেশন, যে ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট। কমনলি যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট। সাধারণত জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্টে আমাদের দুইটা টিউব থাকে। টিউব 1-এ থাকে হচ্ছে বেস, আর টিউব 2-তে থাকে হচ্ছে রিঅ্যাক্টর। বেজের মধ্যে যেটা টিউব 1-এ যেটা সাধারণত থাকে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড থাকে। বেসিক্যালি জিঙ্ক অক্সাইড বেসটি হচ্ছে প্রথম টিউবটা, সেজন্য সেটাকে 87% জিঙ্ক অক্সাইড থাকে। আর হচ্ছে ওয়াইল যেটা সেটা থাকে 13%। আর হচ্ছে আমাদের যেটা টিউব 2 রিঅ্যাক্টর থাকে, রিঅ্যাক্টরের মধ্যে হচ্ছে আমাদের রিজিওনাল থাকে 12 থেকে 15%। রেজিন থাকে, গাম রেজিন থাকে, ওয়াইল থাকে, ফিলার থাকে, আমাদের রেজিনাস ব্যালসাম থাকে, অ্যাক্সিলারেটর সলিউশন থাকে 5%-এর মতো করে, খুব সামান্য পরিমাণে থাকে। জিঙ্ক অক্সাইড রিজিওনাল যে একটা বেসিক সাধারণত যে কমন যে একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা খুব টিস্যু ইরিটেশন করে, যার কারণে এখন আসলে আমাদের অর্থোইথক্সি বেঞ্জোইক অ্যাসিড একটা ভ্যালুয়েবল সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয় রিসেন্টলি জিঙ্ক অক্সাইড রিজিওনালের সাথে। এটার ভিসকোসিটি ইজ ভেরি লো, ইরিভার্সিবল কেমিক্যাল চেঞ্জ হয়, লো ডাইমেনশনাল চেঞ্জ হতে পারে এটার। আর সাধারণত এটাকে আমি ডিসইনফেকশন করি 2% অ্যালকালাইন গ্লুটালডিহাইড সলিউশন দিয়েই। সাধারণত অধিকাংশ ইমপ্রেশন ম্যাটেরিয়ালের আসলে ডিসইনফেকশন করা হয় 2% গ্লুটালডিহাইড দিয়ে। যখন জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্টের যে ম্যানিপুলেশন যখন আমি করি, বেজ আর রিঅ্যাক্টর দুইটা পেস্ট পাশাপাশি আমরা প্রথমে আমি একটা গ্লাস স্ল্যাব নিব, গ্লাস স্ল্যাব বা একটা পেপার, তার সাথে আমি স্টেনলেস স্টিল স্প্যাচুলা নিব। স্প্যাচুলা নিয়ে আমাদের বেজ আর রিঅ্যাক্টর পাশাপাশি দুটো রোয়ে একই সমান্তরাল রোয়ে সমপরিমাণ আমরা নিয়ে থাকি সাধারণত। নিয়ে এই দুটোকে আমরা মিক্স করি। মিক্সিং টাইম সাধারণত হচ্ছে আমাদের 45 to 60 সেকেন্ড।
জিঙ্ক অক্সাইড সিমেন্টের মিক্সিং টাইম হচ্ছে 45 to 60 সেকেন্ড, ওয়ার্কিং টাইম হচ্ছে আমাদের 3 to 5 মিনিটস। তারপর ওয়ার্কিং টাইমটাকে আমরা শর্ট করতে পারি ইনক্রিজ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। টেম্পারেচার ইনক্রিজ করে অ্যান্ড হিউমিডিটি ইনক্রিজ করে চাইলে আমি ওয়ার্কিং টাইমটাকে শর্ট করা যায়। যখন সাধারণত জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট হচ্ছে বেস্ট সেকেন্ডারি ইমপ্রেশন টেল হিসেবে ইউজ করা হয়, আর ইলাস্টোমার হিসেবে ইউজ করা যেতে পারে। এটার যেসব কারণ সাধারণত আমরা এটাকে প্রিফার করি, এটা অ্যাডভান্টেজ সাধারণত হচ্ছে অ্যাকুরেসি অফ সফট টিস্যু ইমপ্রেশন। সফট টিস্যু ইমপ্রেশনের জন্য এটা অনেকটা অ্যাকুরেট ইমপ্রেশন দেয়। আবার গুড ডাইমেনশনাল স্টেবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো। গুড সারফেস ডিটেল রিপ্রোডাকশন। আমাদের জিঙ্ক অক্সাইড রিজিনাল পেস্ট আদার্সের চেয়ে অনেক ইনএক্সপেন্সিভ। অ্যাডিয়ারেবল টু ডেন্টাল কম্পাউন্ড। জিঙ্ক অক্সাইড রিজিনাল পেস্টের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলোর কারণে প্রধান যে ডিসঅ্যাডভান্টেজ আমি একটু আগেও বলেছিলাম যে বার্নিং সেন্সেশন অফ ইকুয়াল কজেস লিডিং টু টিস্যু ইরিটেশন। এটা একটা বার্নিং সেন্সেশন হয় যে টিস্যু ইউজেনালের কারণে জিঙ্ক অক্সাইড রিজিনাল পেস্ট দিয়ে যখন আমি ইমপ্রেশন নেই তখন একটা বার্নিং সেন্সেশন হয় টিস্যু, যার কারণে পেশেন্টের টিস্যু ইরিটেশন হতে পারে। ইরিটেটিং টু দ্য সফট টিস্যু ইরিটেট করে। আবার ইনএডুকুয়েট ওয়ার্কিং টাইমের সেটিং টাইমটা সাধারণত ইনএডুকুয়েট ওয়ার্কিং টাইম। এর বাইরে সাধারণত আমাদের আরও কিছু ইমপ্রেশন ম্যাটেরিয়াল সাধারণত ইউজ করা হয়, যেমন এগার ইমপ্রেশন ম্যাটেরিয়ালের কথা বলেছি। এছাড়া ইমপ্রেশন ম্যাটেরিয়ালের কথা বলেছি ইমপ্রেশন প্লাস্টার যেটা ইডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইমপ্রেশন প্লাস্টারের ইমপ্রেশন অনেকটা ভেরি অ্যাকুরেট। বিং হাইড্রোফিলিক, ইট হ্যাজ গট ইন্টিমেট কন্ট্যাক্ট উইথ ওরাল টিস্যুস। এটা ওরাল টিস্যুস হাইড্রোফিলিকের কারণে ওরাল টিস্যুতে ভালোভাবে অ্যাবজর্ব হয়, ওটার সাথে খুব ভালো একটা ইন্টিমেট কন্ট্যাক্ট হয়, যার কারণে এটা ওরাল টিস্যুর সারফেস ময়েশ্চার সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। সাধারণত আমাদের ডেনচুলাস যদি আমি একটা সামারি হিসাব করি যে আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালকে যদি আমি সামারি হিসাব করি যে আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়াল, যেহেতু আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়াল ছাড়া ডেন্টিস্ট্রি বা আমাদের প্র্যাকটিস করা সম্ভব না, প্র্যাকটিস অচল। ইমপ্রেশন ম্যাটেরিয়ালের দরকার হবেই, ইমপ্রেশন আমাদেরকে নিতেই হবে। প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল সাধারণত আমি ডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে বা পার্শিয়াল ডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে যে ইমপ্রেশনগুলো আমরা নেই সাধারণত বেসিক্যালি প্রাইমারি ইমপ্রেশন আমরা এলজিনেট দিয়ে আমরা ইউজ করে থাকি, কারণ এলজিনেটের কথা ব্রিফলি বলা হয়েছে। এলজিনেট অনেক পপুলার, ইজি টু ম্যানিপুলেট, কমফোর্টেবল টু দ্য পেশেন্ট, লো কস্ট, মিক্সিং টাইমও ভালো, যার কারণে আমি প্রাইমারি ইমপ্রেশন এলজিনেট নিতে পারি। আবার যদি আমি সেক্ষেত্রে এটা এগারের চেয়ে অনেক বেশি এফেক্টিভ, কম্পারেটিভলি এগারের চেয়ে অনেক বেশি ভালো। এগারের যে এলেবোরেট যে প্রসিডিওর, যে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট রিকোয়ার্ড হয়, সাধারণত এগারের চেয়ে অনেক বেশি ইজি ম্যানিপুলেট হচ্ছে এলজিনেট। এছাড়া আমাদের ইডেনচুলাস পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে আমরা ইমপ্রেশন কম্পাউন্ড হিসেবে বেস্ট ইমপ্রেশন হিসেবে ইউজ করতে পারি। আর প্রাইমারি ইমপ্রেশন যদি আমি একটু কস্টের চিন্তা করি, এলজিনেটের চেয়ে আরও বেস্ট ইমপ্রেশন হচ্ছে আমাদের হচ্ছে ইলাস্টোমার কথা মাত্র বললাম। ইলাস্টোমার যদি আমরা ইউজ করি, সিলিকন যদি আমরা ইউজ করতে পারি, কন্ডেনসেশন সিলিকন, ভ্যারিয়েশন সিলিকন। এছাড়া আমাদের ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমি যদি ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করতে পারি সেকেন্ডারি ইমপ্রেশন বা ফাইনাল ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা জিঙ্ক অক্সাইড রিজিনাল পেস্ট হিসেবে ইউজ করতে পারি। আসলে এই ছিল আমাদের মোটামুটি ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে আমার প্রথম ক্লাস, যদিও অনেক দিন পরে আমি ক্লাসে আসলাম।
সাধারণত আমি শেষ ক্লাস শেষ করার আগে কিছু কথা বলে যাই। যখন আমরা অ্যালজিনেট ইমপ্রেশনের সাধারণত তোমাদের ফার্স্ট ইয়ারে যে আমাদের এসডিএম এর যে রিটেন কোশ্চেন বলো বা ভাইভা কোশ্চেন বলো, সাধারণত যখন আমাদের অ্যালজিনেট ইমপ্রেশনের ব্যাপারে যখন ভাইভার ব্যাপারটা আসবে বা রিটেনের জন্য আসবে, অ্যালজিনেট ইমপ্রেশন যেসব কি নোটসগুলো আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে অ্যালজিনেটের মিক্সিং টাইম, অ্যালজিনেটের ওয়ার্কিং টাইম, সেটিং টাইম, অ্যালজিনেটের পাউডার লিকুইডের রেশিও, অ্যালজিনেটের যখন অ্যালজিনেটের ম্যানিপুলেশন আমি মিক্সিং করি সেটা ফিগারাইট মোশনে যখন আমি অ্যালজিনেটের স্পেস দুটোকে সুইপ করি তখন অবশ্যই আমাদের সাইডস অফ দ্য বোল দিয়ে আমাদের সুইপ করতে হবে, না হলে আমাদের ইন্টারপ্টমেন্ট অফ দ্য এয়ার হওয়ার চান্স থাকে। তারপর অ্যালজিনেটের অ্যাডভান্টেজগুলো যে কারণে আমরা অ্যালজিনেটটা কমনলি ইউজ করি। সাধারণত প্রথমেই অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালের কথা বলা হলে স্যাররা সাধারণত তোমাদেরকে এটাই জিজ্ঞেস করতে পারে, অ্যালজিনেট ইমপ্রেশন ওয়াই অ্যালজিনেট ইমপ্রেশন কেন ইউজ করবো? অ্যালজিনেট ইমপ্রেশন লো কস্ট, এটার কস্ট অনেক কম, ইট ইজ ইজি টু ম্যানিপুলেট, এটা সহজেই ম্যানিপুলেট, অনেক ধরনের ফ্লেভারে অ্যালজিনেটটা পাওয়া যায়। এইসব বেনিফিটের কারণে আন্ডারকাট এরিয়ায় ভালো ফ্লো দেয়, এসব বেনিফিটের কারণে সাধারণত আমরা অ্যালজিনেট ইউজ করে থাকি। আবার ইমপ্রেশন কম্পাউন্ডের যে বেসিক যে কি ফিচারগুলো, যে ইমপ্রেশন কম্পাউন্ডের আমাদের কতগুলো ভ্যারাইটি সাধারণত থাকে, আমাদের স্টিক ভ্যারাইটি, কেক ভ্যারাইটি, শিট ভ্যারাইটি, আবার ইমপ্রেশন কম্পাউন্ডের টাইপ 1, টাইপ 2, টাইপ 2 দিয়ে সাধারণত আমরা প্রাইমারি ইমপ্রেশন নিয়ে থাকি, টাইপ 2 দিয়ে আমরা আবার সাধারণত ট্রে ম্যাটেরিয়াল, ট্রে হিসেবে সেকেন্ডারি যেটা স্পেশাল ট্রে যেটা আমরা বানাই, স্পেশাল ট্রে বানানোর জন্য আমরা ইমপ্রেশন কম্পাউন্ড অনেক সময় ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করে থাকি সেকেন্ডারি। আবার সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল যেটাকে হোল্ড করে রাখে, সেক্ষেত্রে ইমপ্রেশন কম্পাউন্ড এটা একটা কি ফিচার, ইমপ্রেশন কম্পাউন্ড কীভাবে আমরা ম্যানিপুলেট করবো, আমাদের কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা বয়লিং ওয়াটার এটাকে আমরা হিট করবো 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা আমাদের অনেকটা কে ফিচার ইমপ্রেশন কম্পাউন্ডের। ইমপ্রেশন কম্পাউন্ডের কী কী অ্যাডভান্টেজ, চাই আমরা ইমপ্রেশন কম্পাউন্ড কী কী সাধারণত ইমপ্রেশন কম্পাউন্ডটা যে অ্যাডভান্টেজগুলো রয়েছে, ইমপ্রেশন কম্পাউন্ড সাধারণত আমরা রিইউজ করতে পারি, এটা থার্মোপ্লাস্টিক, হ্যাঁ, এটা আবার এটা ওয়ার্কিং টাইমটা বেশ ওয়ার্কিং কম্পোসিস্ট, এটা হচ্ছে যদি ডিসঅ্যাডভান্টেজ ধরা হয় শুধু আমাদের ইমপ্রেশন কম্পাউন্ডের, যদি একটি ডিসঅ্যাডভান্টেজকে বলা হয় সেটা প্রাইমারি বা বেসিক ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ইন্টারনাল কম্প্রেশন হচ্ছে ইন্টারনাল কম্প্রেশন সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ, প্রধান ডিসঅ্যাডভান্টেজ, যার কারণে ইমপ্রেশন কম্পাউন্ড বা নন ইলাস্টিক ম্যাটেরিয়াল যেগুলো রিজিড ম্যাটেরিয়াল, যেগুলো নন ইলাস্টিক ম্যাটেরিয়ালের আমরা যখন ইমপ্রেশন নেই সেক্ষেত্রে আমাদের এই যে ইন্টারনাল কম্প্রেশনটা হয় এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ ইমপ্রেশন কম্পাউন্ডের। এছাড়া আমরা ইলাস্টোমার যখন বললাম, ইলাস্টোমারে সাধারণত আরও ইলাস্টোমার রয়েছে, পলিসালফাইড, পলিইথার, সিলিকনের মধ্যে রয়েছে কনডেনসেশন সিলিকন, এডিশন সিলিকন, যেহেতু সিলিকন দুইটা একই রকম, এডিশন সিলিকন আর কনডেনসেশন সিলিকন, আমাদের ম্যানিপুলেশন সিস্টেম একই রকম, শুধু এডিশন সিলিকন কনডেনসেশন সিলিকনের বেসিক যে ডিফারেন্সগুলো সেটাই সাধারণত আমরা আলোচনা করেছি, যে কনডেনসেশন সিলিকনের চেয়ে এডিশন সিলিকন একটু বেটার, এটা ওয়ার্কিং টাইম বেশি দেয়, অ্যাকুরেসিও ভালো, এটা বাট একটু এক্সপেন্সিভ। কনডেনসেশন সিলিকনের চেয়ে এডিশন সিলিকন মোর এক্সপেন্সিভ, বাট এডুকেশন কনডেনসেশন সিলিকনের যে একটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে এটার সেলফ লাইফ অনেক বেশি। অনেক ক্ষেত্রে যাদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালে বা ইমপ্রেশন ট্রেটাকে প্রিজার্ভ করে রাখতে হয় দীর্ঘক্ষণ, সেক্ষেত্রে আমাকে কনডেনসেশন সিলিকনটা আমাদের চুজ করা বেস্ট হবে। আর এটার খুব চমৎকার ইমপ্রেশন আসে, অ্যাকুরেট ইমপ্রেশন আসে। যেহেতু আমার ইমপ্রেশন ভালো না আসলে আসলে আমি টোটাল ওয়ার্কটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো না। আমাকে বেস্ট একটি অ্যাকুরেট ফাইন একটা ইমপ্রেশন পেতে হলে আমাকে ভালো ইমপ্রেশন ম্যাটেরিয়াল এবং ইমপ্রেশন টেকনিকগুলো, ইমপ্রেশন ম্যানিপুলেশন টেকনিক, ইমপ্রেশন নেওয়ার টেকনিক, এগুলোকে সবার আগে আমাকে ফলো করতে হবে। ইমপ্রেশন নেওয়ার টেকনিক, ইমপ্রেশন ম্যানিপুলেশন টেকনিক ভালো। হ্যাঁ, অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালে একটি কথা বাদ পড়ে গেল, সেটা হচ্ছে অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালে যে প্রধান ডিসঅ্যাডভান্টেজ যেটা, যদি ওটা ওয়াটার গেইন করে এবার এক্সেসিভ ওয়াটার, বা আমি যদি খুব বেশি ওয়াটার সোক করে কটন বা কোনো গজ দিয়ে রাখি ইমপ্রেশনটাকে প্রিজার্ভ করার জন্য, বা খুব হিউমিডিটি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এটাকে যে ওয়াটারটা গেইন করে সেটাকে সিনারসিস বলে। আর যখন ওয়াটারটা লস হয়, মানে লেস ওয়াটারের কারণে, খুব কম আর্দ্রতার কারণে, সেক্ষেত্রে আমরা এটাকে সাধারণত সিনারসিস বলি। ইমবাইবেশন আর সিনারসিস এই দুটো হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যালজিনেটের। তো সিনারসিস আর ইমবাইবেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত ড্যাম্প কটন, একদম ওয়েট কটনও না আবার ড্রাই কটন না, ড্যাম্প কটন মানে হচ্ছে কটনটাকে আমি ওয়াটারে সোক করে সেটাকে আমি ওয়াটারকে পুরোপুরি
পরিশ্রম করে সেই এক্সট্রা ওয়াটারটাকে এক্সেস ওয়াটারটাকে আমি নিয়ে ড্যাম্প একটা অবস্থায় যখন নিয়ে আসা হয় ড্যাম্প, সেটাকে আমরা ড্যাম্প কটন বলে। আমি চাইলে ড্যাম্প কটন দিয়ে অ্যালজিনেটটাকে প্রিজার্ভ করতে পারি। আর সাধারণত আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে আমাদের চেম্বারে বা আমরা ল্যাবে যখনই কাজ করি না কারণ 1 ইয়ারের বেশি এটাকে প্রিজার্ভ করে রাখা উচিত না। এটার সেলফ লাইফ অত বেশি না, যার কারণে অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে আমি অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালটাকে আমরা যদি তাহেরা আলম, থ্যাংক ইউ। অনুপ্রভা, থ্যাংক ইউ। ইমতিয়া, থ্যাংক ইউ। ওকে, তো যখন অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালের সাধারণত 1 বছরের বেশি আমাদের এটাকে রাখা উচিত না। এটা সেলফ লাইফ, এডুকেট সেলফ লাইফ অনেক বেশি কম। আর ইলাস্টোমার যখন আমি ইউজ করবো, কনডেনসেশন সিলিকন যখন আমরা ইউজ করবো, সাধারণত এটা মাথায় রাখা উচিত, কনডেনসেশন সিলিকনের ম্যানিপুলেশন ইজ ভেরি ইজি, হ্যাজার্ড খুব কম, টেকনিকটা খুবই ইজি, আমাদের খুব সহজেই এটা ম্যানুপুলেট করা যায়। এটা আমাদের দুটো টেকনিক আমাদের আছে, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ে টেকনিক যেটাকে পার্টি টেকনিক বলা হয়, পার্টি টাইপ, একটা হচ্ছে ডাবল মিক্স টাইপ বা ডাবল টেকনিক। সাধারণত সেক্ষেত্রে আমরা যখন বেইজার ক্যাটালিস্টটাকে আমি যখন মিক্স করে নিব, বেইজার ক্যাটালিস্টটাকে মিক্স করে আমি ট্রের উপরে, স্টক ট্রের উপরে দিয়ে আমি ফার্স্ট একটা ইমপ্রেশন নিব, ইমপ্রেশন নেওয়ার পরে সেই ইমপ্রেশন ট্রেটাকে রেখে যখন আমি আবার যে টুথটাকে আমি প্রিপেয়ার করবো, টুথটাকে প্রিপেয়ার করে তখন আমাদের যেটা লাইট বডি, আমি আগেও ক্লাসের সময় যখন আমি ইলাস্টোমার পড়েছিলাম, সিলিকন যখন পড়েছিলাম, আমি বলেছিলাম 4টা আমাদের ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে লাইট বডি, একটা হচ্ছে মিডিয়াম বডি, একটা হচ্ছে হেভি বডি, আর একটা হচ্ছে পার্টি বডি। সাধারণত পার্টি বডি শুধুমাত্র হচ্ছে সিলিকন ইমপ্রেশন ম্যাটেরিয়ালের জন্য, পার্টি বডিটা শুধু হচ্ছে সিলিকন ইমপ্রেশনের জন্য পাওয়া যায় পার্টি টাইপটা। আর বাকি যে ম্যাটেরিয়ালগুলো আমাদের পলিসালফাইড, পলিইথার, এগুলোর জন্য আমাদের লাইট, মিডিয়াম, হেভি। যখন আমি কনডেনসেশন সিলিকন বা এডিশন সিলিকন দুটোই আমি যখন ম্যানিপুলেশন করব, তখন আমাদের সাধারণত হেভি ম্যাটেরিয়াল, হেভি বডিটা আমাদের প্রাইমারিলি 2 স্টেপ টেকনিকের সময় যখন আমার প্রথম যে ইমপ্রেশনটা নিব, সাধারণত হেভি বডিটা দিয়ে আমি ইমপ্রেশন নেই। হেভি বডিটা আমাদের 2টা পোর্শন থাকে, একটা হচ্ছে বেস পোর্শন, সেটা একটা জারে থাকে, একটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট, একটা পেস্ট আকারে পাওয়া যায়। যখন আমি এই দুটোকে মিক্স করে নেই, সেকেন্ড টাইম যখন আমি আমাদের ইনজেক্টেবল ওয়েতে, যে আমাদের পার্টি টেকনিক, যে পার্টি ভার্সনটা যখন লাইট বডিটা থাকে, তখন আমি এটাকে যে টুথটা প্রিপেয়ার করলাম তার সারাউন্ডিং এরিয়া দিয়ে যখন আমি সেকেন্ড টাইম যে টেকনিক ইমপ্রেশনটা নিলাম, সেটা আমাদের ডাবল মিক্স টেকনিক বলে। আর ইমপ্রেশন ইলাস্টোমার ছাড়া আমি এছাড়াও জিঙ্কক্সের রিজনাল পেস্টের কথা বলেছিলাম। জিঙ্কক্সের রিজনাল পেস্ট, এর আগে আমি আগেও বললাম যে আসলে ইমপ্রেশন ম্যাটেরিয়াল অনেক ইলাবোরেট একটা চ্যাপ্টার, ইমপ্রেশন ম্যাটেরিয়াল অনেক বড় একটা চ্যাপ্টার, ইমপ্রেশন কম্পাউন্ড অনেক বড় একটা চ্যাপ্টার। জিঙ্কক্সের রিজনাল পেস্ট নিয়ে সিনিয়র স্যাররা যদি যখন লেকচার দিচ্ছে, তান্না স্যার, সালাউদ্দিন আজাদ স্যার, এরা অনেক বেশি ইলাবোরেটলি পড়িয়েছে। যেহেতু ফার্স্ট ইয়ার সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের জন্য আসলে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই পড়বো। ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাদের আসলে বেসিক জিনিস যতটুকু আমাদের জানা দরকার, একটা ইমপ্রেশন ম্যাটেরিয়াল কীভাবে আমি ইউজ করবো, আমি একটা ইমপ্রেশন ম্যাটেরিয়াল কীভাবে আমি চিনবো, একটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালকে আমি কোন ইমপ্রেশন ম্যাটেরিয়াল আমি পেশেন্টের প্রাইমারি ইমপ্রেশনে ইউজ করবো, কোন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা আমি সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করবো, আমি ডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমি কোন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ইউজ করবো, ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমি কোন ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা ইউজ করবো, ইডেনচুলাস পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে প্রাইমারি ইমপ্রেশন নেওয়ার পরে যে একটি সেকেন্ডারি ইমপ্রেশন নিতে হয়, সেকেন্ডারি ইমপ্রেশন করার জন্য আমাদের যে একটি কাস্টমাইজ ট্রে বানাতে হয়, এই যে বেসিক নলেজটুকু আমাদের সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এতটুকু জানা দরকার। আর সিনিয়র ফাইনাল ইয়ার প্রস্তুতি স্যাররা আরও বেশি এলাবোরেট লেকচার দিয়ে থাকেন। সাধারণত তারা আরও অনেক বেশি ব্রিফলি পড়ান। যেহেতু আমার একটা ক্লাস একটা লেকচার, আমি চেষ্টা করেছি ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের যে আমাদের ফার্স্ট ইয়ারে যে বেসিক যে টপিকগুলো, বেসিক যে বিষয়গুলো, অ্যালজিনেট, ইমপ্রেশন কম্পাউন্ড, জিঙ্কক্সাইড রিজনাল পেস্ট, ইলাস্টোমার, এগুলো বিষয়ে কথা বলতে। এছাড়া ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশন, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস কীভাবে আমরা ডিসইনফেক্ট করি, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস কীভাবে আমরা প্রিজার্ভ করি, কী কী আবার আমাদের কী কী ট্রে আমরা ইউজ করি
প্লেন ট্রে, স্টক ট্রের মধ্যে আমাদের প্লেন ট্রে রয়েছে, আপার ট্রে, লোয়ার ট্রে, পারফোরেটেড ট্রে আমরা কেন ইউজ করি? যখন আমি প্রাইমারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিলাম, এলজিদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা নিলাম, এলজিদের ইমপ্রেশন ম্যাটেরিয়াল নেওয়ার ফলে যে এক্সট্রা এক্সেস ম্যাটেরিয়ালটা বের হয়ে গেল, পাশাপাশি একটা পারফোরেশনের সাথে একটা মেকানিক্যাল ইন্টারলকিং করলো। তো এই ছিল আসলে আমার ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের উপরে একটা মোটামুটি একটা চেষ্টা করেছি আমি আসলে তোমাদেরকে বোঝানোর জন্য, জানি না কতটুকু পেয়েছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।